আলফাজ ভাই, সোহেল ভাই, রাসেল ভাই সবাই একটু কমেন্ট দেন তো ভয়েস এবং ভিডিও সব ঠিক আছে কিনা। ভয়েস এবং ভিডিও ঠিক আছে কিনা সবাই একটু কমেন্ট দেন। ভয়েস এবং ভিডিও ঠিক থাকলে ক্লাস নেওয়া শুরু করব। চন্দন কুমার বলছে ঠিক আছে, শতভাগ ঠিক আছে। ভয়েস ভিডিও আগে পরে গেলে একটু বলবেন, প্রয়োজনে আমি লাইভ কেটে দিয়ে আবার ঢুকবো, কারণ অনেক কষ্ট করে ক্লাস সাজাই, ক্লাস নেই। আমার কাছে মনে হচ্ছে ভয়েস ভিডিও ঠিক আছে। সবাই একটু কমেন্ট দেন তো ভয়েস ভিডিও সব ঠিক আছে কিনা। আরমান হোসেন, জালাল। আর যদি ভয়েস ভিডিও ঠিক থাকে তবে সবাই খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে গণিত প্র্যাকটিস করেন। সবাইকে অনুরোধ করব খাতা কলম নিয়ে বসতে, আমার সাথে সাথে প্র্যাকটিস করতে। জালাল বলছে ঠিক আছে, যাক যদি সব কিছু ঠিক থাকে তবে ক্লাস শুরু করি। আরমান হোসেন বলছে অনেক ভালো। ভয়েস এবং ভিডিও এই দুইটা যদি আগে পরে যায় তবে একটু কমেন্ট দিবেন, তাহলে আমি লাইভটা কেটে প্রয়োজন আবার ঢুকবো, কারণ ফেসবুক লাইভে এই একটা সমস্যা আছে, ভয়েস এবং ভিডিও একটু আগে পিছিয়ে যায়, সবারই হয় এমনটি। যাক সব কিছু যদি ঠিক থাকে তবে ক্লাস শুরু করি। ধন্যবাদ সবাইকে। হুসেন, মোহাম্মদ আরমান ভাই, মাহমুদ ভাই, প্রিন্স ভাই, জালাল ভাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। খাতা কলম নিয়ে বসেন। চাকুরি প্রত্যাশী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ছোট ভাই এবং বোনেরা সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আগে জব পরে সব আমাদের এই প্ল্যাটফর্মে। কালকে চতুর্ভুজের উপরে প্রথম ক্লাস নিয়েছি, সেখানে অনেক তথ্য ছিল। যারা ক্লাসটা করছেন কিংবা দেখছেন, পুরোটা খাতায় করছেন, নোট জমা দিয়েছেন, আশা করি তারা পুরোটা বুঝতে পারছেন। আর কালকের ক্লাসটা যারা বুঝতে পারছেন, আজকের ক্লাসটা চতুর্ভুজের উপর দ্বিতীয় ক্লাস তাদের কাছে একটু সহজ লাগবে। চতুর্ভুজের উপরে আরও ক্লাস দেব 2টা, ম্যাথের উপরে, এরপর উপপাদ্যের উপরে ক্লাস দেব আরও 2টা, অর্থাৎ টোটাল চতুর্ভুজের উপরে ক্লাস হবে 6টা। চতুর্ভুজ সংক্রান্ত যা কিছু আছে সব আমি চেষ্টা করবো এই 6টা ক্লাসের মধ্যে দেখিয়ে দিতে। ব্যাংক বলুন, বিশেষ বলুন, প্রাইমারি বলুন, নিবন্ধন বলুন, সকল চাকুরি পরীক্ষার জন্য। এর বাইরে আশা করি কোনো গণিত, কোনো জ্যামিতি চতুর্ভুজের বাইরে আসবে না। আমি যেটুকুন শেখাবো এই 6টা ক্লাসে। সবাইকে অনুরোধ করব খাতা কলম নিয়ে বসতে এবং আমার সাথে সাথে এই জ্যামিতি, গণিত এবং অনুসিদ্ধান্তগুলো প্র্যাকটিস করতে। অবশ্যই সবাই খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। আর যেহেতু আপনারা আমার সামনে নেই, আপনাদের মনোযোগ আমি ওইভাবে ধরে রাখতে পারবো না আমার ক্লাসের মাধ্যমে, তাই আপনারা ঘন ঘন কমেন্ট দিতে থাকবেন। প্রত্যেকটা অঙ্কের কমেন্ট দিবেন। কমেন্ট দিলে আমার দিকে আপনাদের ভালো মনোযোগ থাকবে এবং আপনাদের ফেসটাও আমার সাথে অনেক বেশি পরিচিত হয়ে উঠবে। আর আমার ক্লাস, আমার গাইডলাইন, আমার মোটিভেশন, এক্সাম সব কিছু চলবে। আপনারা আমার সাথে লেগে থাকেন। আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে ব্যাংক এবং বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদেরকেও নিয়ে আসুন আমাদের প্ল্যাটফর্মে। আশা করি সবাই মিলে ভালো একটা পর্যায়ে পৌঁছে যাব। ধন্যবাদ আরমান ভাই। তো কথা না বাড়ি আমি সোজা শুরু করি। কথা না বাড়িয়ে সোজা চলে যাই গণিতে। আজকে হচ্ছে আমি সবসময় গণিত একটু দ্রুত করাই যাতে আপনাদের ব্রেন ফাস্ট হয়। প্রত্যেকটা ক্লাসের ভিতরে অনেক বেশি তথ্য দেই, কারণ এখানে আমার কিছু একনিষ্ঠ ভাই বোন আছে যারা চায় অনেক বেশি তথ্য, কারণ তারা পুরো ক্লাসটা নোট করে এবং নোট জমা দেয়, তারা অনেক বেশি লাভবান হয়। এবং আমার ক্লাসের ভিতরে হাসি ঠাট্টা তামাশা এগুলো একটু কম হয়। এগুলো আমি ইচ্ছাকৃতভাবেই কম করি, যেহেতু আমি আগে জব পরে সব এই স্লোগানে বিশ্বাস করি, এই দর্শনে বিশ্বাস করি। আমি চাই সবাই এখানে একটু সিরিয়াস থাক, সবাই ভালো মতো পড়াশোনা করুক, অন্তত ম্যাথ সাইডটা আমি কাভার করে দেই। বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, ব্যাংক, বিসিএস 2টা সাইডই। আর ইংলিশ ভার্সন ম্যাথ আপনি আমার সাথে থেকে যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি খাতায় করবেন, আপনার লেখার সৌন্দর্য বাড়বে, আপনার গণিতের সৌন্দর্য বাড়বে, আপনার স্পিড বাড়বে এবং পাশাপাশি অনেক বেশি ইংলিশ ভার্সন ম্যাথ করলে আপনার ইংলিশের দক্ষতাও বাড়বে। অনেক ভাই বোন আমার সাথে আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি ক্লাস। আজকে হচ্ছে আমার চতুর্ভুজের উপরে দ্বিতীয় ক্লাস।
বাংলা ভার্সন না, বাংলা ভার্সনই, তবে অনেকগুলো ইংলিশ ভার্সন ম্যাথ আছে। যেহেতু ব্যাংক বিসিএস দুইটা টার্গেট করে আমি পড়াচ্ছি, এর জন্য বাংলা ভার্সনের মধ্যে কিছু ইংলিশ ভার্সন ম্যাথও আছে, কারণ বাংলা ভার্সনে এত পরিমাণ ম্যাথ পাওয়া যায় না। তবে ইংলিশ ভার্সন ম্যাথগুলো আমি বাংলায় ট্রান্সলেট করে সুন্দরভাবে মতন আপনাদেরকে বুঝিয়ে দেব। দেখি 6 মাসের ভিতর কত দূর শেষ করতে পারি। আমি প্রথমেই বলেছিলাম যে 6 মাসে শেষ হবে সব গণিত। টার্গেট ছিল আমার 6 মাসে শেষ করার, কিন্তু বিগত দিনগুলোতে আমার ব্যস্ততার কারণে আমি পেরে উঠি নাই। এখন আমার হাতে একটু সময় আছে, চেষ্টা করব 6 মাসের ভিতর সব কমপ্লিট করে দিতে। আমি এই ওয়ালটা কখনো চেঞ্জ করি না, কারণ আমার মাথার ভিতরে এরকম একটা টেনশন যাতে থাকে যে 6 মাসের ভিতরে আমি চেষ্টা করব ভাই বোনদেরকে সব গণিত দেখিয়ে দিতে, শিখিয়ে দিতে। যাক, প্রথম গণিত, প্রথম দেখেন অনুসিদ্ধান্ত আছে অথবা গণিত আছে, কি আছে এখানে বলা হয়েছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের 1.5 গুণ। সব কিন্তু চতুর্ভুজ সংক্রান্ত, চতুর্ভুজের উপর দ্বিতীয় ক্লাস। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের 1.5 গুণ। এরকম একটা আয়তাকার ঘর আছে যার দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের 1.5 গুণ। 1.5 গুণ মানে কি? 1.5 গুণ মানে হচ্ছে 1.21 অর্থাৎ 3/2। অর্থাৎ প্রস্থ যদি আমার টয়েস এক্স হয়, দৈর্ঘ্য হবে আমার থ্রাইজ এক্স। আমরা কি করি অনেক সময় 1.5 গুণ না, এটাকে আমরা ধরি এক্স আর এটাকে ধরি 1.5x। এভাবে ধরবো না, বোঝার সুবিধার্থে, করার সুবিধার্থে আমরা দৈর্ঘ্য ধরবো, প্রস্থ ধরবো টয়েস এক্স, তাহলে আমার দৈর্ঘ্য হবে আমার থ্রাইজ এক্স। যেহেতু 2 এর 1.5 গুণ মানে হচ্ছে 3। এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে তার পরিসীমা কত? এর ক্ষেত্রফল, তাহলে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 6x²। দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 6x²। প্রস্থ টয়েস এক্স, দৈর্ঘ্য থ্রাইজ এক্স, তার মানে ক্ষেত্রফল হলো 6x²। সূত্রানুযায়ী, আর আমার এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 216, ক্ষেত্রফল দেওয়া আছে 216। তাহলে x² সমান সমান আমরা পাই 3 6 18, 6 6 36 অর্থাৎ 36। তাহলে x সমান সমান আসে আমার 6। x সমান সমান আমার আসে 6। এখানে আমার কি বের করতে বলছে? বলছে এর পরিসীমা কত। দৈর্ঘ্য যদি টয়েস এক্স হয়, প্রস্থ যদি থ্রাইজ এক্স হয়, তবে এই দৈর্ঘ্যটাও হচ্ছে আমার টয়েস এক্স, এই প্রস্থটা হচ্ছে আমার টয়েস এক্স, আর এই দৈর্ঘ্যটা হচ্ছে থ্রাইজ এক্স। তার মানে এর পরিসীমা হচ্ছে 3 আর 3 6 7 8 9 10 অর্থাৎ 10x। আবার বলি, খেয়াল করেন, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। আমরা এটার মান বের করি, টয়েস এক্সের মান বের করি, তারপরে যোগ করি। মান বের করার দরকার নেই, কারণ এখানে দৈর্ঘ্য বলছে আমার থ্রাইজ এক্স, প্রস্থ হচ্ছে টয়েস এক্স। তার মানে এই দৈর্ঘ্যটাও থ্রাইজ এক্স, এই প্রস্থটা টয়েস এক্স, তার মানে পরিসীমা হচ্ছে আমার 10x। পরিসীমা বের করতে বলছে, পরিসীমা কত? 10x। তাহলে 10x সমান সমান হবে আমার 60, আর 60ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সবাই কমেন্ট দেন, এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 60। এইরকম অনেক তথ্য আছে আজকে আমার হাতে। মানসিকভাবে প্রস্তুত থাকেন যে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে লেগে থাকবেন এবং সবগুলো গণিত প্র্যাকটিস করবেন। অ্যান্সার হচ্ছে 60। অভিজিৎ অ্যান্সার দিছে, হিম মাহমুদ অ্যান্সার দিছে, ধন্যবাদ। এই গণিতটা আমরা এগুলো হচ্ছে সূত্রের মাধ্যমে করলাম। তো পরীক্ষার হলে একটু দ্রুত করার জন্য বলছে যে দৈর্ঘ্য প্রস্থের, খেয়াল করেন, একটি আয়তাকার ক্ষেত্র আছে যার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ। ক্ষেত্রফল বলছে 216, ক্ষেত্রফল হচ্ছে 216। তো কোন দুইটা সংখ্যা গুণ করলে 2 and 6 হয় এবং দৈর্ঘ্য হয় প্রস্থের 1.5 গুণ? 216-এর আমরা উৎপাদকগুলো বের করব। 216-কে 4 দিয়ে কাটলে 25 25 50 আর 54 54। আমরা এটাকে যদি 2 দিয়ে কাটি, 27 দুগুণী 54, 3 দিয়ে কাটলে 3 9 27। এখান থেকে দেখেন আমরা পাই যে 9 দুগুণী 18, 3 4 12, অর্থাৎ 18 × 12 সমান সমান হলো 216। আবার 18 হলো 12 এর 1.5 গুণ। তার মানে আমরা বলতে পারি প্রস্থ হচ্ছে 12 আর দৈর্ঘ্য হচ্ছে আমার 18। সূত্রের মাধ্যমে না গিয়ে আমরা উৎপাদক বের করে আমরা করতে পারি যে 216কে আমরা লিখতে পারি 12 গুণ 18, যেখানে প্রস্থ হচ্ছে 12 আর দৈর্ঘ্য হচ্ছে 18। 12 গুণ 18 সমান সমান 216 এবং দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ। তাহলে
একটা বলছে কি বের করতে বলছে, পরিসীমা বের করতে বলছে। তাহলে একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ হচ্ছে 12 আর 18, মানে এই দুইটা যোগ করলে হয় আমার 30। তো একটা দৈর্ঘ্য একটা প্রস্থ যদি 30 হয়, দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ হবে আমার 60। এই 60 হবে এই অঙ্কের অ্যান্সার। রাজ, নূর, কৌশিক সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। আলফাজ ভাই অ্যান্সার। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। তাহলে আমরা চলে যাই নেক্সটে। নেক্সটে আছে একটা অনুসিদ্ধান্ত। দেখেন কি বলা হয়েছে এখানে। বলা হয়েছে যে বৃত্তস্থ সামন্তরিক। সামন্তরিক কি? এটা হলো আমার আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটাকে একটু চাপ দিয়ে বাঁকা করলে হয়ে যায় আমার সামন্তরিক। আয়তক্ষেত্রকে চাপ দিয়ে বাঁকা করলে হয়ে যায় সামন্তরিক। তো বলা হয়েছে বৃত্তস্থ সামন্তরিক, অর্থাৎ বৃত্তের মধ্যে যদি কোনো একটা সামন্তরিক অঙ্কন করি, যে একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে আমি একটা সামন্তরিক অঙ্কন করব, সামন্তরিকটা ঠিক এইরকম হবে। সামন্তরিকটা ঠিক এইরকম হবে। বলছে যে বৃত্তস্থ সামন্তরিক একটি কি? এটা কিন্তু একটা সামন্তরিক। আসলে বৃত্তের মধ্যে কখনো সামন্তরিক আঁকা যায় না। সামন্তরিক অঙ্কন করলে এই সামন্তরিকের 4টা পয়েন্ট খেয়াল করেন, কৌণিক বিন্দু, এই যে 1টা, 2টা, 3টা, 4টা শীর্ষবিন্দু, যার 2টা শীর্ষবিন্দু বৃত্তের পরিধিকে স্পর্শ করে থাকবে, বাকি 2টা শীর্ষবিন্দু কিন্তু বৃত্তের মধ্যে থাকবে। বৃত্তস্থ সামন্তরিক বা বৃত্তস্থ বর্গক্ষেত্র বা বৃত্তস্থ আয়তক্ষেত্র বলতে সেই ক্ষেত্রটাকে বোঝায় যার প্রত্যেকটা শীর্ষবিন্দু বৃত্তের পরিধিকে স্পর্শ করে থাকবে। তার মানে বৃত্তের মধ্যে সামন্তরিক আঁকা সম্ভব নয়। আমরা বৃত্তের মধ্যে সর্বোচ্চ আঁকতে পারি আয়তক্ষেত্র, অথবা আমরা আঁকতে পারি বর্গক্ষেত্র। বলছে বৃত্তস্থ সামন্তরিক একটি কি হবে? বৃত্তস্থ সামন্তরিক একটি আয়তক্ষেত্র। অ্যান্সার হবে আয়তক্ষেত্র। আসলে এখানে আয়তক্ষেত্রটা হবে না, অপশন থেকে আমাকে নিতে হবে। বৃত্তের মধ্যে সামন্তরিক আঁকা সম্ভব নয়, যদি সেটা সামন্তরিক অঙ্কন করি তবে সেটা হবে অবশ্যই একটা আয়তক্ষেত্র। ট্রাপিজিয়াম আঁকা সম্ভব নয়, বর্গক্ষেত্র আঁকা সম্ভব। বলছে সামন্তরিক কি হবে? সামন্তরিক হবে একটা আয়তক্ষেত্র। নেক্সট প্রশ্নে এটার আরও একটু সুন্দর ব্যাখ্যা আছে। দেখেন এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে কোনটি সঠিক? বর্গক্ষেত্র, খেয়াল করেন 2 নম্বরটা আগে দেখি। ট্রাপিজিয়াম একটি সামন্তরিক। ট্রাপিজিয়াম কেমন থাকে? ট্রাপিজিয়াম থাকে এইরকম। ট্রাপিজিয়াম কখনো সামন্তরিক হয় না, কারণ সামন্তরিক থাকে আমার এইরকম। সামন্তরিকের বিপরীত বাহু দুইটি সমান এবং সমান্তরাল, অর্থাৎ ট্রাপিজিয়াম একটি সামন্তরিক হতে পারে না। 2 নম্বর বলছে সামন্তরিক একটি ট্রাপিজিয়াম, যাও সত্য নয়। ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামই, ট্রাপিজিয়ামের তুলনা আর কারোর সাথে কখনো হবে না। তার মানে খ এবং গ বাদ। কতে কি বলছে খেয়াল করেন, বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র। এখানে আমি যদি একটা আয়তক্ষেত্র অঙ্কন করি, খেয়াল করেন এই যে একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটাকে আমি যদি আর একটু ছোট করি তবে এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটাকে আমি যদি আর একটু ছোট করি তাহলে এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটাকে আমি যদি আরও একটু ছোট করি, খেয়াল করেন, তাহলে এটা হয়ে যায় একটা বর্গক্ষেত্র। এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য যদি আমরা আরও একটু ছোট করি তাহলে এরকম হয়ে যায়। এটার দৈর্ঘ্য যদি আমরা আরও একটু ছোট করি তাহলে ঠিক এইরকম হয়ে যায়। অর্থাৎ এটা আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, এটা হলো আমার একটা বর্গক্ষেত্র। বর্গের দৈর্ঘ্য একটু বাড়ালে আয়তক্ষেত্র হয়ে যায়, তার দৈর্ঘ্য আর একটু বাড়ালে আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য আরও বাড়ালে আয়তক্ষেত্র। অর্থাৎ বলা হয়েছে বর্গ একটি আয়তক্ষেত্র। আমি কিন্তু অনেকবারই বলছি এই যে বর্গ, এই বর্গটাকে এটাও আয়তক্ষেত্র, এটাও আয়তক্ষেত্র, এটাও আয়তক্ষেত্র, এটাও আয়তক্ষেত্র, এটাও আয়তক্ষেত্র। এইটা আর এইটার মধ্যে ব্যবধান খুবই সামান্য, এইটা আর এইটার মধ্যে ব্যবধান খুবই সামান্য। তার মানে বর্গ সবসময় একটি আয়তক্ষেত্র। আবার বলা হয়েছে বর্গ একটি রম্বাস। খেয়াল করেন এই যে হলো আমার একটা বর্গ, এটা হলো আমার বর্গ। এই বর্গটাকে আমি চাপ দিয়ে যদি সামান্যতম একটু বাঁকা করি, সামান্য একটু বাঁকা করি, তাহলে এই বর্গক্ষেত্রটা হয়ে যায় রম্বাস। এই বর্গক্ষেত্রটা আমি যদি চাপ দেওয়ার পরিমাণ সামান্য থেকে সামান্য করি,
তাহলে এটা হয়ে যায় আমার রম্বস। এটা বর্গ, এটা রম্বস। তার মানে আমরা দেখতে পাচ্ছি বর্গ এবং রম্বসের ভিতর খুব বেশি পার্থক্য নাই, যদি না সেই রম্বসটা অনেক বেশি এরকম বাঁকা না হয়। তাহলে বলছে বর্গ একটি রম্বস। হ্যাঁ, বর্গ একটি রম্বস, অর্থাৎ একেবারে রম্বসের ঠিক কাছাকাছি থাকে। রম্বসকে আমরা যদি আরও একটু সোজা করি তাহলে সেটা হয়ে যায় বর্গ, যে দুইটার মধ্যে পার্থক্য খুবই সামান্য। তাহলে বর্গ একটি আয়তক্ষেত্র হয়, আবার বর্গ একটি রম্বসও বলা যায়। এখানে 4 নম্বরে বলছে, তার মানে 1 নম্বর হচ্ছে সঠিক। 4 নম্বরে বলছে আয়ত ও বর্গ একটি রম্বস। বর্গ একটি রম্বস, এটা সঠিক। বর্গ একটি রম্বস, এটা সঠিক। কিন্তু বলছে আয়ত কখনো রম্বস হয় না। আয়তক্ষেত্র হচ্ছে ঠিক এইরকম, যার 4টি কোণ, সমকোণ, বিপরীত বাহু দুইটি সমান এবং সমান্তরাল। আর রম্বস থাকে ঠিক এইরকম বাঁকা। তার মানে আমরা বলতে পারি যে আয়তক্ষেত্র কখনো রম্বস হয় না। বর্গক্ষেত্র আয়তক্ষেত্র হয় এবং বর্গক্ষেত্র রম্বস হয়, কারণ বর্গ এবং আয়তক্ষেত্র খুবই কাছাকাছি, বর্গ এবং রম্বস খুবই কাছাকাছি। যেমন আমি যদি এটা অঙ্কন করি, খেয়াল করেন একটা বর্গ, এটা কি? এটা একটা বর্গ। এই বর্গের দৈর্ঘ্য মনে করেন যে 1000 মিটার। এই বর্গের দৈর্ঘ্য যদি আমি 1001 মিটার করি, 1001 মিটার করি, তাহলে এই দুইটা বর্গের মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নেই, একবারে সামান্যতম পার্থক্য। এখানে দৈর্ঘ্য 1000, প্রস্থ 1000। এই বর্গের দৈর্ঘ্য আমি 1001 করলাম, প্রস্থ আমার 1000ই রাখলাম। তাহলে এটা ছিল বর্গ, কারণ দৈর্ঘ্য প্রস্থ সমান। এটা হয়ে গেল একটা আয়তক্ষেত্র, কারণ দৈর্ঘ্যের প্রস্থের থেকে দৈর্ঘ্য মাত্র 1 বেশি। এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? খুব সামান্য সূক্ষ্মতম পার্থক্য আছে, একটু পার্থক্য। এই জন্য বলছি যে আয়তক্ষেত্র বর্গের একেবারে ঠিক কাছাকাছি থাকে। এবং বর্গক্ষেত্র তাহলে আয়তক্ষেত্র হয়, বর্গক্ষেত্র রম্বসও হয়। পূর্বের একটা ক্লাসও আমি এটা একটু ব্যাখ্যা করছিলাম। যাক, এটা নিয়ে আর বেশি সময় নষ্ট করব না। তাহলে আমরা জেনে নিব যে বর্গ যেটাকে আমরা আয়তক্ষেত্র ধরতে পারি, বর্গ সেটাকে আমরা রম্বসও ধরতে পারি, কারণ বর্গের থেকে আয়তের পার্থক্য খুবই সামান্য, বর্গের থেকে রম্বস হতে পারে পার্থক্য খুবই সামান্য। বর্গ একটু আয়ত এবং বর্গ একটি রম্বস। ধন্যবাদ। আরমান অ্যান্সার দিচ্ছে, আলফাজ ভাই, তারপর আছে আরমান, আলফাজ। হ্যাঁ, সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। খেয়াল করেন, নেক্সট এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 98 বর্গমিটার। একটি বর্গাকার জমির ক্ষেত্রফল হচ্ছে আমার 98 বর্গমিটার। বর্গাকার জমির পাশে একটি আয়তাকার জমি আছে, যার দৈর্ঘ্য বর্গাকার জমির কর্ণের 150%। বলছে যে বর্গাকার জমির পাশে একটি আয়তক্ষেত্র আছে, যার কর্ণ, এই কর্ণটা হলো যার যার বলছে কি, বর্গাকার জমির পাশে একটি আয়তাকার জমি আছে, যার দৈর্ঘ্য, এই আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে বর্গাকার জমির কর্ণের 150%। এটা কিন্তু CGDF এর অডিটরে আসছে 19 সালে। তাহলে এটা ক্ষেত্রফল 98, এটার ক্ষেত্রফল কত? 98। তাহলে এইটার ক্ষেত্রফল যদি 98 হয়, তবে এইটার বাহু কত? এটার বাহু হচ্ছে 98-এর রুট, অর্থাৎ 49 × 2 তার রুট, অর্থাৎ 7√2। 98কে আমরা লিখতে পারি 49 × 2, 49 × 2কে লিখতে পারি 7√2। 49-এর রুট করলে 7, 2-এর রুট করলে √2। এই বর্গের ক্ষেত্রফল যদি হয় 98, তবে এই বর্গের বাহু হয় আমার 7√2। এই বর্গের বাহু যদি 7√2 হয়, তবে এই বর্গের কর্ণ হবে কি? আমরা জানি বাহুকে √2 দিয়ে গুণ করলে, বাহুকে অর্থাৎ 7√2কে আমরা যদি আবার √2 দিয়ে গুণ করি, তবে কর্ণ পাওয়া যায়।
হাজারবার বলছি যে বর্গের বাহুকে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়। তাহলে বর্গের বাহু 7√2, সেটাকে √2 দিয়ে গুণ করলে এটা হলো আমার কর্ণ। তাহলে √2 গুণ √2 মানে 2, তাহলে 7 দুগুণই 14। 7√2 যদি বাহু হয় তবে কর্ণ হবে আমার 14। বলা হয়েছে যে এই বর্গের এই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে, এখানে যে বর্গ আছে এই বর্গাকার জমির কর্ণের, এই যে হচ্ছে কর্ণ 14, কর্ণের 150%, মানে 1.5 গুণ। তাহলে কর্ণের 14 এর 1.5 গুণ মানে হচ্ছে 21। তাহলে এই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 21। আয়তাকার জমির প্রস্থ দৈর্ঘ্যের 1/3, প্রস্থ হবে দৈর্ঘ্যের 1/3, 3 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 7। আয়তাকার জমির ক্ষেত্রফল বর্গাকার জমির ক্ষেত্রফলের শতকরা কত শতাংশ? তাহলে এই আয়তাকার জমির ক্ষেত্রফল কত? আমরা শুরুতে দেখছি আয়তাকার জমি, এই বর্গাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 98। তাহলে এই আয়তাকার জমির ক্ষেত্রফল কত? আয়তাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 21 × 7। তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 98, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 21 × 7। বলা হয়েছে এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গাকার জমির ক্ষেত্রের ক্ষেত্রফলের কত শতাংশ? শতকরা আয়তাকার জমির ক্ষেত্রফল বর্গাকার জমির ক্ষেত্রফলের শতকরা কত শতাংশ? এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলের কত শতাংশ? তাহলে আমরা লিখতে পারি কি, প্রথম ক্ষেত্রফলটা ছিল আমার 98, আর এটার ক্ষেত্রফল হলো 21 × 7। 21 × 7, এটার ক্ষেত্রফল হচ্ছে 98 আর এটার ক্ষেত্রফল হচ্ছে 21 × 7। তার মানে এইটা হলো 98 এর 21 × 7 অংশ। বলছে পার্সেন্ট, অংশকে 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যায়। তাহলে 7 14 98, 3 7 21, 2 দিয়ে কাটলে 50, 3 50 150%। তাহলে আমরা কি দেখলাম যে এই বর্গাকার জমির তুলনায় এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 150%, মানে 1.5 গুণ। এই 150%ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এটা হচ্ছে CGDF এর অডিটরে আসছে 19 সালে। সেম ম্যাথ ইংলিশ ভার্সানে আসছে ব্যাংকে এবং BCS-এ। শুরু থেকে আমি আবার একটু বলে আসি, খেয়াল করেন। প্রথমে বলছে যে একটা বর্গক্ষেত্র আছে যার ক্ষেত্রফল হচ্ছে 98। এই বর্গের ক্ষেত্রফল যদি 98 হয় তবে এই বর্গের বাহু হয় আমার 7√2। বর্গের বাহু যদি 7√2 হয় তবে এই বর্গের কর্ণ হয় আমার 14। এই বর্গের কর্ণ যদি 14 হয় তবে এই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এই বর্গের কর্ণের 1.5 গুণ। 14 এর 1.5 গুণ মানে হচ্ছে 21। এই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 21 আর প্রস্থ হচ্ছে 3/1 মানে 7। তাহলে এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 21 × 7। তাহলে বর্গের ক্ষেত্রফল 98, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 21 × 7। এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলের কত পার্সেন্ট? এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলের কত পার্সেন্ট? তো এই ক্ষেত্রফলটা হচ্ছে এই ক্ষেত্রফলের এত অংশ। যেটার অংশ চাই সেটা উপরে লিখতে হয়। এইটার তুলনায় এইটা হচ্ছে এত অংশ, এটা হচ্ছে অংশ। এই অংশটাকে 100 দিয়ে গুণ দিলে হয়ে যায় পার্সেন্ট। পার্সেন্ট করলে পাই 150%। 150% হচ্ছে অ্যান্সার। চন্দন, আলফাজ, মুহাম্মদ, সৌমেন, কীর্তুনি অ্যান্সার দিয়েছে। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। ভয়েস ভিডিও একটু ঝামেলা থাকলে একটু অবশ্যই কমেন্ট দিয়ে জানাইন। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। হাতের ফোনটা দিয়ে লাইভটা একটু কেটে আবার ঢুকি, দেখি সব কিছু কেমন আছে। সৌমেন, কীর্তনিয়া, আলফাজ ভাই, চন্দন, মোহাম্মদ আরমান হোসেন, সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। অমিত দত্ত 150%, ফিরোজ মজুমদার 150%,
ধন্যবাদ। তাহলে আমরা যাই নেক্সটে। সবাইকে আবার অনুরোধ করি যে ভয়েস ভিডিও কোথাও ঝামেলা থাকলে অবশ্যই একটু কমেন্ট দিবেন। এখানে কি বলছে খেয়াল করেন, 10 মিটার মিনিট বেগে 40 মিটার দীর্ঘ 30 মিটার প্রস্থ একটি আয়তাকার বাগান। 40 মিটার দীর্ঘ এবং 30 মিটার প্রস্থ, 40 মিটার দীর্ঘ 30 মিটার একটি প্রস্থ আয়তাকার বাগানের এক কোণা থেকে কোণ বরাবর হেঁটে অপর প্রান্তে পৌঁছে বাগানের কিনারা দিয়ে হেঁটে আসতে আগের জায়গায় ফেরত আসতে কত মিনিট সময় লাগবে? যে কোনো একটা জায়গা থেকে আপনি জার্নি শুরু করবেন, সোজা বলছে যে এক কোণ থেকে কোণ বরাবর হেঁটে, এক কোণ থেকে কোণ বরাবর হেঁটে অপর প্রান্তে পৌঁছে আপনাকে এখানে পৌঁছাতে হবে কিনারা দিয়ে, মানে ঠিক কর্নার বরাবর যদি আপনি ফিরে আসেন তবে ফেরত আসতে কত মিনিট সময় লাগবে? তাহলে আপনি 40 গেলেন, আবার 30 গেলেন, তাহলে এইটা কত? এটা যদি 40 হয়, এটা যদি 30 হয়, সমকোণী ত্রিভুজের সূত্রানুযায়ী আমরা এটা পাই 50। এটা যদি 50 হয় তাহলে 40, 30, 50 মানে 5 আর 9 আর 3 12, টোটাল হচ্ছে আমার 120 মিটার পথ আপনাকে গিয়ে সেই পূর্বের অবস্থানে ফিরে আসতে হবে। 10 মিটার মিনিটে, প্রতি মিনিটে 10 মিটার যাবেন, তাহলে আপনার সময় লাগবে হচ্ছে 12 মিনিট। আর এই 12 মিনিট হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। অভিজিৎ অ্যান্সার দিচ্ছে 150। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। আলফাজ ভাই 12, চন্দন 12, সৌমেন কীর্তনিয়া 12। নেক্সট, আমার হাতে অনেক গণিত আছে, অনেক তথ্য আছে, আমি সব দেওয়ার চেষ্টা করব। আপনারা শুধুমাত্র দেখবেন, কমেন্ট দিবেন এবং পুরা ক্লাসটা সুন্দরভাবে খাতায় করে নোট সাবমিট করবেন। এটা 37তম প্রিলিতে আসছে। কি আসছে খেয়াল করেন, বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। একটা আয়তক্ষেত্র আছে যার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমার 15 মিটার এবং প্রস্থ 10 মিটার, এবং প্রস্থ হচ্ছে আমার 10 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার? তাহলে এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে আমাকে আগে দৈর্ঘ্য লাগবে। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 15 এর স্কোয়ার মাইনাস 10 এর স্কোয়ার তার রুট। সমকোণী ত্রিভুজের সূত্রানুযায়ী আমরা পাই 15 এর স্কোয়ার মাইনাস 10 এর স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার, তার রুট করলে আমরা পাবো ভূমি। তার মানে হচ্ছে আমরা লিখতে পারি 15 × 15 মাইনাস 10 × 10 তার রুট। 5 5 5 5 কমন যায়, 5 5 25 কমন যায়, এখানে থাকে 3, এখানে থাকে 3, 3 3 9, এখানে থাকে 2, এখানে থাকে 2, এখানে 4, তার রুট ওভার। তার মানে 5 25-এর রুট করলে 5, 9 বিয়োগ 4, তার মানে হচ্ছে 5। এই জায়গাটা একটু অ্যাডভান্স ব্যাখ্যা আবার খেয়াল করেন। 15 × 15 মানে এখান থেকে 5 কমন যায়, 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 মানে 5 5 25 কমন যায়। তাহলে এখানে থাকে আমার 3 3 9, এখানে থাকে 2 2 4, 25-এর রুট করলে 5, 9 বিয়োগ 4 সমান সমান 5, 5-এর রুট থেকে যাবে 5 √5। আবার দেখাই, খেয়াল করেন এই জায়গাটা হচ্ছে এটা আমি অ্যাডভান্সে করছি। যদি একটু ভেঙে ভেঙে করি তাহলে আমরা লিখতে পারি কি যে 15 × 15 মাইনাস 10 × 10 তার রুট। 15কে লিখতে পারি 3 × 5, 3 × 5, 2 × 5, 2 × 5 তার রুট। তাহলে এখান থেকে 5 5 25, এখান থেকে 5 5 25 কমন যায়, অর্থাৎ 25 কমন যায়। তাহলে এখানে থাকে 3 3 9, এখানে থাকে 2 2 4, তার রুট। 25-এর রুট করলে 5, 9 বিয়োগ 4 মানে হচ্ছে 5, তার রুট থেকে যাবে 5 √5। এই জায়গাটা আমি ভেঙে ভেঙে করছি। আপনারা যখন এইগুলো একটু বুঝে যাবেন, শিখে যাবেন, তখন এই লাইনটা আর করতে হবে না, সোজা এভাবে করে দিতে পারবেন সংক্ষেপে বুঝতে পারলে। তাহলে আমরা এইটার দৈর্ঘ্য পেলাম আমরা 5 √5।
5√5। তাহলে এটা ছিল আমার একটা আয়তক্ষেত্র, যার কর্ণ ছিল 15, দৈর্ঘ্য প্রস্থ ছিল 10, তাহলে দৈর্ঘ্য হলো আমার 5√5। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 5√5 × 10, তাহলে 50√5, আর এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। কর্ণ 15, প্রস্থ 10, তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমার 5√5। দৈর্ঘ্য যদি 5√5 হয় তবে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 5√5 × 10 মানে 50√5। আরমান অ্যান্সার দিছে, আলফাজ অ্যান্সার দিছে, হিম মাহমুদ অ্যান্সার দিছে। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। ফিরোজ আহমেদ অ্যান্সার দিছে। নেক্সট, ইন দ্য স্কোয়ার ABCD, খেয়াল করেন এখানে একটা স্কোয়ার আছে ঠিক এইরকম। এগুলো ড্র করা সম্ভব হয় নাই আমার পক্ষে, সময়ও হয় না। ইন দ্য স্কোয়ার ABCD, ABCD 4 আনশেডেড পার্টস, এটা ঠিক এইরকম আছে। এইরকম একটা অংশ আছে, এই অংশটা হচ্ছে শেড করা, আপনার এই অংশটা হচ্ছে শেড করা। বলছে যে ইন দ্য স্কোয়ার ABCD এটা হচ্ছে একটা স্কোয়ার, 4 আনশেডেড পার্টস, 4টা আনশেডেড পার্টস আছে। এই যে একটা অংশ, এই যে একটা অংশ, এই যে একটা অংশ, এই যে একটা অংশ, 4টা আনশেডেড পার্টস। আর কোয়ার্টার সার্কেল, এগুলো হচ্ছে কোয়ার্টার সার্কেল। কোয়ার্টার সার্কেল মানে কি? এই হলো আমার একটা সার্কেল, এই সার্কেলটাকে আমি 4 ভাগ করলে এই একটা ভাগ হচ্ছে আমার কোয়ার্টার সার্কেল, এই একটা ভাগ হচ্ছে আমার কোয়ার্টার সার্কেল। এর প্রত্যেকটা হচ্ছে আমার কোয়ার্টার সার্কেল, মানে একটা সার্কেলের 4 ভাগের 1 ভাগ, একটা সার্কেলের 4 ভাগের 1 ভাগ, একটা সার্কেলের 4 ভাগের 1 ভাগ, এইটা হচ্ছে একটা সার্কেলের 4 ভাগের 1 ভাগ। এটা কিন্তু লিখছি আমি কমন কোশ্চেন, মানে এই ইকুয়েশনটা, এই ফর্মটা, এই অনুসিদ্ধান্তটা বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসছে। তাহলে বলা হয়েছে 4 আনশেডেড পার্টস, এই যে 4টা আনশেডেড পার্টস আছে এগুলো হচ্ছে কোয়ার্টার সার্কেল, ইজ হ্যাভিং দ্য সেম রেডিয়াস। এই যে একটা খেয়াল করেন, এই যে একটা কোয়ার্টার সার্কেল, এই যে একটা কোয়ার্টার সার্কেল, মানে এইখানে ঠিক এইরকম একটা সার্কেল আছে, সেই সার্কেলের 4 ভাগের 1 ভাগ হচ্ছে এইটা। এই যে একটা সার্কেল, সেই সার্কেলের 4 ভাগের 1 ভাগ হচ্ছে এইটা। এর রেডিয়াস হচ্ছে সেম রেডিয়াস। এই সার্কেলের রেডিয়াস কোনটা? এই সার্কেলের রেডিয়াস হচ্ছে এইটা অথবা এইটা। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা হচ্ছে রেডিয়াস অথবা এটা রেডিয়াস। রেডিয়াস মানে কি? ব্যাসার্ধ। তাহলে এই সার্কেলটা, এই কোয়ার্টার সার্কেল, এই কোয়ার্টার সার্কেল, এই কোয়ার্টার সার্কেল, প্রত্যেকটা কোয়ার্টার সার্কেলের রেডিয়াস হচ্ছে সমান। দ্য সাইড অফ দ্য স্কোয়ার ইজ 16। এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের সাইড হচ্ছে 16। এই বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে আমার 16। দৈর্ঘ্য যদি 16 হয় তার মানে আমরা এটুকু বলতে পারি এটুকুনের মান হচ্ছে 8 আর এটুকুনের মান হচ্ছে 8। বর্গের দৈর্ঘ্য যদি 16 হয় তবে এটুকুনের মান হচ্ছে আমার 8, তাহলে এটুকুনের মানও হবে আমার 8। যদি এটুকুনের মান 8 হয় তাহলে খেয়াল করেন এই বর্গের বাহু কত, কি চাইছে এখানে বলেন। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য শেপড পার্ট, শেডেড পার্ট। এই শেপড পার্ট বা শেডেড পার্ট, এই জায়গার ক্ষেত্রফল কত? এই জায়গার ক্ষেত্রফল বের করতে হলে আমাকে কী করতে হবে? পুরাটার ক্ষেত্রফল বের করতে হবে। পুরাটার ক্ষেত্রফল হচ্ছে আমার 16 × 16। এটা হচ্ছে কোয়ার্টার সার্কেল, এটা কোয়ার্টার সার্কেল, এটা কোয়ার্টার সার্কেল, এটা কোয়ার্টার সার্কেল। প্রত্যেকটা রেডিয়াস সমান, এই রেডিয়াসটা হচ্ছে সমান। এখানে যদি আমি একটা সার্কেল অঙ্কন করি তবে এই রেডিয়াসটা সমান। এখানে যদি আমি একটা সার্কেল অঙ্কন করি তবে এই কেন্দ্র থেকে এই রেডিয়াসটা, এই রেডিয়াসটা, এই রেডিয়াসটা, এই রেডিয়াসটা,
কিংবা এই বৃত্তের রেডিয়াস, এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, প্রত্যেকটা রেডিয়াস হচ্ছে আমার সমান। তাহলে খেয়াল করুন, এই যে একটা কোয়ার্টার সার্কেল, এইটা হচ্ছে রেডিয়াস অথবা এইটা রেডিয়াস। রেডিয়াস যদি 8 হয় তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত? এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে আমার পাই আর স্কোয়ার, আর মানে হচ্ছে 8 স্কোয়ার। এই কোয়ার্টার সার্কেল, এই কোয়ার্টার সার্কেল, এই কোয়ার্টার সার্কেল আর এই কোয়ার্টার সার্কেল, যেহেতু প্রত্যেকটা কোয়ার্টার সার্কেলের রেডিয়াস সমান, তার মানে প্রত্যেকটার ক্ষেত্রফলও সমান। এই 4টা কোয়ার্টার সার্কেল মিলে হয় একটা সার্কেল, তাই না? একটা সার্কেল। তাহলে এই সার্কেলের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, আর মানে হচ্ছে এখানে রেডিয়াস। এই সার্কেলটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এই সার্কেলটা মানেই হলো এই 4টা কোয়ার্টার সার্কেল। তাহলে এই সার্কেলটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তার মানে এই 4টা কোয়ার্টার সার্কেলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে বলা হয়েছে পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 16 গুণ 16, কারণ এটা একটা স্কোয়ার, বর্গক্ষেত্র, বর্গের বাহু হচ্ছে 16। তাহলে এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে 16 গুণ 16, আর এই 4টা জায়গার ক্ষেত্রফল হবে আমার পাই 8 স্কোয়ার। তাহলে পুরোটার ক্ষেত্রফল থেকে এই 4টা ক্ষেত্রফল আমি বাদ দেব, পাই 8 স্কোয়ার। তাহলে যেটা থাকবে সেটাই হলো আমার এই শেডেড পার্টের এরিয়া। তাহলে করি 16 গুণ 16, খেয়াল করেন, 16 ইন্টু 4 ইন্টু 4 মাইনাস 5 ইন্টু 16, সরি 64, এখানে হচ্ছে আমার 64। 16 ইন্টু 16, এই 8-এর স্কোয়ার করলে হয় 64। এই 16 থেকে আমি 4 আলাদা করে ফেললাম যাতে এইটা মিলে আমি 64 বানাতে পারি। এখান থেকে 64, এখান থেকে 64 আমার যদি কমন যায়, এখানে থাকে আমার 4, এখানে থাকে আমার পাই। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। যে অপশনগুলো ছিল সেই অপশনগুলোর মধ্যে একটা অপশন ছিল 64 ইন্টু 4 মাইনাস পাই, এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আবার বলি, এই বর্গের বাহু কত? 16। তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত? এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে 16 গুণ 16। এই বর্গের এই সার্কেল, এই সার্কেল, এই সার্কেল, এই সার্কেল, 4টা কোয়ার্টার সার্কেল মিলে হয় একটা সার্কেল। তাহলে এই সার্কেল এই কোয়ার্টার সার্কেল 4টার ক্ষেত্রফল হচ্ছে পাই আর 8 স্কোয়ার। তাহলে পুরাটার ক্ষেত্রফল থেকে আমি যদি এই 4টার ক্ষেত্রফল মানে পাই আর 8 স্কোয়ার বাদ দেই, তাহলে আমি যেটা পাই সেটাই হলো আমার এই শেডেড পার্টসের এরিয়া বা ক্ষেত্রফল। পুরাটার ক্ষেত্রফল থেকে এই 4টার ক্ষেত্রফল বাদ দেব, পুরাটার ক্ষেত্রফল থেকে এই 4টার ক্ষেত্রফল বাদ দেব, যা পাবো তাই হচ্ছে এই শেডেড পার্টসের ক্ষেত্রফল। আপনারা অনেকে কী করছেন, এই যে পাই আছে না, পাইয়ের মান গুণ করে দিচ্ছেন। যেমন 64 এর সাথে পাইয়ের মান কত? 3.1416 গুণ করে দিচ্ছেন, তারপর এটা থেকে এইটা মাইনাস করছেন। যদি মাইনাস করেন যা আসে সেটা অ্যান্সার, তবে অ্যান্সার এভাবে রাখতে পারবেন, অপশনে এইটা ছিল, এইটাই অ্যান্সার দিবেন। 64 ইন্টু 4 মাইনাস পাই। ভয়েস ভিডিও সব ঠিক আছে না? কোথাও ঝামেলা থাকলে প্লিজ দয়া করে একটু কমেন্ট দিবেন। আমার একটা আইডিতে লগ ইন ছিল, অন্য একটা আইডি থেকে লগ ইন দিয়ে আমি ঢুকলাম। 64 ইন্টু 4 মাইনাস পাই। আলফাজ ভাই অ্যান্সার দিছে, ফিরোজ অ্যান্সার দিছে। আর কেউ অ্যান্সার দিবেন? নেক্সট। সাইমা অ্যান্সার দিছে। গুণ করার দরকার নেই, পরীক্ষার হলে সাধারণত এইভাবেই অ্যান্সার থাকবে, অপশন থাকলে এইভাবে থাকবে, রিটেনে আসলে এইভাবে অ্যান্সার দিবেন, কারণ এগুলো গুণ করার কোনো দরকার নেই। নেক্সট। গতকাল এইটা দেখাইছিলাম, খেয়াল করেন কি বলছে। যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x% পরিবর্তিত হয়, বৃদ্ধি হোক বা হ্রাস হোক, প্রস্থ y% পরিবর্তিত হয়, সেটা বৃদ্ধি হোক বা হ্রাস হোক, বৃদ্ধি হলে প্লাস, হ্রাস হলে মাইনাস, তবে আয়তক্ষেত্রটির নিট পরিবর্তনের বৃদ্ধি বা হ্রাসের হার কত? সেই হারটা হচ্ছে এইটা।
এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100, এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100। কীভাবে হয় আমরা একটু দেখি, খেয়াল করেন। বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের কথা বললে আমরা এই ধরনের অঙ্ক সবসময় বর্গক্ষেত্র নেই, কারণ এই বর্গক্ষেত্রটা হচ্ছে আয়তক্ষেত্র। এই বর্গের বাহু দৈর্ঘ্য মনে করেন 100, এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100, প্রস্থ 100, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 100 বলছে যে দৈর্ঘ্য আমি যদি x% বাড়াই, এই বর্গের দৈর্ঘ্য আমি যদি x% বাড়াই, তবে দৈর্ঘ্য হবে আমার 100 প্লাস এক্স। প্রস্থ আমি যদি y% বাড়াই, প্রস্থ হবে আমার 100 প্লাস ওয়াই। তাহলে এই বর্গের ক্ষেত্রফল হবে আমার কি হবে? ক্ষেত্রফল হবে গুণ হবে, দৈর্ঘ্য প্রস্থ গুণ হবে। তার মানে 100 প্লাস 100 ওয়াই প্লাস 100 এক্স প্লাস এক্স ওয়াই। এই বর্গের দৈর্ঘ্য হচ্ছে 100 প্লাস এক্স আর প্রস্থ হচ্ছে 100 প্লাস ওয়াই, মানে দৈর্ঘ্য বড় করছি, প্রস্থও বড় করছি, তবে ক্ষেত্রফল হবে এইটা, মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে হয় ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের এটা হচ্ছে এইটার ক্ষেত্রফল আর এটা হচ্ছে এইটার ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের তুলনায় এই ক্ষেত্রফল কত বেশি? কিভাবে বের করব? এইটা থেকে এইটা মাইনাস করব। এইটা থেকে এইটা যদি মাইনাস করি তবে বেশি, এটার ক্ষেত্রফল বেশি। এইটা থেকে এইটা মাইনাস করলে এইটা আর এইটা বাদ যায়, থাকে আমার 100 ওয়াই প্লাস 100 এক্স প্লাস এক্স ওয়াই। এটা আমি কালকে দেখাইছিলাম, কিন্তু এই ব্যাখ্যাগুলো দেখাই নাই। আবার বলি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100, প্রস্থ 100, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 100 এই সেম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি এক্স বাড়াই, প্রস্থ যদি ওয়াই বাড়াই, তবে ক্ষেত্রফল হয় এত। এই ক্ষেত্রফলের তুলনায় খেয়াল করেন, এই ক্ষেত্রফলের তুলনায় এই ক্ষেত্রফলটা বেড়ে গেল, কতটুকুন বাড়লো? কীভাবে বের করব? এটা থেকে এটা মাইনাস করলে যা থাকে সেটা হচ্ছে বাড়ছে, এতটুকুন বাড়ছে। এখন বলা হয়েছে যেটা বৃদ্ধি পেল সেটা পূর্বের তুলনায় কত % বৃদ্ধি পেল? এটা হচ্ছে বৃদ্ধি পেল, এটা হচ্ছে পূর্বের ক্ষেত্রফল। পূর্বের ক্ষেত্রফল কত ছিল? 100 পূর্বের ক্ষেত্রফলের তুলনায় বৃদ্ধি পেল, এটা হচ্ছে পূর্বের ক্ষেত্রফল, এটা হচ্ছে বৃদ্ধি পাওয়া ক্ষেত্রফল। তাহলে এইটার তুলনায় যেটা বৃদ্ধি পেল সেটা কত অংশ? এত অংশ। বলছে শতকরা কত অংশ, তাহলে 100 দিয়ে গুণ দিলে এটা হয়ে যায় আমার %। বোঝা গেছে? শুরু থেকে আবার বলি, এটা হচ্ছে প্রথম বর্গের ক্ষেত্রফল। এটা হচ্ছে যখন দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই বাড়ালাম তখন বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল। এইটার তুলনায় এইটা কত বেশি? এতটুকুন বেশি। এটা হচ্ছে বৃদ্ধি পেল, যা বাড়লো। এটার তুলনায় এটা কত বেশি? কীভাবে বের করবো? এটা থেকে এটা মাইনাস করলে যা থাকে সেটা হচ্ছে বৃদ্ধি পেল। তো এটা হলো পূর্বের ক্ষেত্রফল, এটা হলো বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল, আর এটা হলো বৃদ্ধির পরিমাণ, কতটুকু বৃদ্ধি পেল। যা বৃদ্ধি পেল তা এই ক্ষেত্রফলের তুলনায় কত % বৃদ্ধি পেল? এটা হচ্ছে আমার বৃদ্ধি পেল, আর এটা হচ্ছে আমার পূর্বের ক্ষেত্রফল। তো পূর্বের ক্ষেত্রফলের তুলনায় বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল হচ্ছে এত অংশ চাই নেই, এখানে আমার শতকরা হার চাইছে বা % চাইছে। 100 দিয়ে গুণ দিলে হয়ে যায় %। এই শূন্য কাটাকাটি করেন, তাহলে এই নিচে আছে আমার মাত্র 100 দিয়ে এটাকে ভাগ দিলে হয় ওয়াই, 100 দিয়ে এটাকে ভাগ দিলে হয় এক্স, 100 দিয়ে এক্স ওয়াইকে ভাগ দিলে হয় এক্স ওয়াই বাই 100। দেখেন তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা এটা পেয়ে গেলাম সূত্র। এই যে হলো সূত্র, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। বোঝা গেছে?
একটু অ্যাডভান্স লেভেলের ব্যাখ্যা, যারা বুঝতে পারছেন, যারা বুঝতে পারেননি তারা লিভ করে যান। বুঝতে পারছেন কে কে কমেন্ট দেন, ক্লিয়ার। একজনও বুঝেন নাই? আমি নতুন একটা আইডিতে আসছি, এই আইডিতে আসার পরে কমেন্ট মনে হয় ধীরে ধীরে আসতেছে। ফিরোজ মজুমদার একজন বুঝতে পারছে, রাখেন আমি আবার আমার মূল আইডিতে যাই যাতে আমার কমেন্টগুলো দেখতে সুবিধা হয়। আলফাজ ভাই বলছে ক্লিয়ার, ফিরোজ বলছে ক্লিয়ার, মাত্র 2 জন বলছে ক্লিয়ার। দেখেন এবার আরেকটু ক্লিয়ার করে দিই। কালকে এই ম্যাথটা ছিল, এই ম্যাথটা আজকে আবার দেখাই। এটা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ p% হ্রাস করার ফলে ক্ষেত্রফল 12% হ্রাস পেলে পি এর মান কত? সিজিডিএফ এর অডিটরে আসছে 19-এ। তো এগুলো আমরা কিসের মাধ্যমে করি? ওই সূত্রের মাধ্যমে করি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এভাবে করি, তাই না? কীভাবে হয় দেখেন, এটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে 100, প্রস্থ হচ্ছে 100, তার মানে ক্ষেত্রফল হচ্ছে আমার 100 এবার বলা হয়েছে যে দৈর্ঘ্য যদি 10% বাড়ে, আমি একটু বড় করলাম আগেরটার থেকে, এটা একটু বড়, দৈর্ঘ্য 10% বাড়লো, মানে দৈর্ঘ্য হলো 110, প্রস্থ p% হ্রাস পেল, তাহলে প্রস্থ হলো 100 মাইনাস পি। আগে দৈর্ঘ্য ছিল 100, প্রস্থ ছিল 100, ক্ষেত্রফল হয়েছে আমার 100। এবার দৈর্ঘ্য হয়েছে 110, মানে 10% বাড়ছে, প্রস্থ হয়েছে p% কমছে, মানে 100 মাইনাস পি। দৈর্ঘ্য 110, প্রস্থ 100 মাইনাস পি, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে আমার 110 ইন্টু 100 মাইনাস পি, 110 ইন্টু 100 মাইনাস পি, এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। তাহলে খেয়াল করেন, বলা হয়েছে যে দৈর্ঘ্য 10% যদি বাড়ে, প্রস্থ p% যদি হ্রাস পায়, তবে ক্ষেত্রফল 12% হ্রাস পাবে। এই ক্ষেত্রফলটা হচ্ছে পূর্বের ক্ষেত্রফলের থেকে 12% কম। এটা হচ্ছে আমার পূর্বের ক্ষেত্রফল, এটা হচ্ছে আমার বর্তমান ক্ষেত্রফল। পূর্বের ক্ষেত্রফলের থেকে 12% কম হচ্ছে এই ক্ষেত্রফলটা। তাহলে আসেন, পূর্বের ক্ষেত্রফল ছিল 100, পূর্বের ক্ষেত্রফল ছিল 100, তার 12% কম, মানে হচ্ছে 88%। পূর্বের ক্ষেত্রফলের থেকে 12% কমে যাবে, মানে 88% হবে, সমান সমান হচ্ছে আমার বর্তমান ক্ষেত্রফল 110 ইন্টু 100 মাইনাস পি। মনে করেন এটা এমসিকিউ না, এটা রিটেন ম্যাথ, একটু অ্যাডভান্স ব্যাখ্যা, এগুলো বুঝতে হবে। ব্যাংকার বিশেষ ক্যাডার হতে হলে এগুলো বুঝতে হবে। আজকে বুঝবেন না, কালকে বুঝবেন, বুঝতে হবে একসময়, না বুঝলে এগুলো হবে না। এটা ছিল প্রথম ক্ষেত্রফল। এটা হলো দৈর্ঘ্য যখন 10% বাড়লো, প্রস্থ যখন p% কমলো, তখন ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের তুলনায় এই ক্ষেত্রফলটা হলো পূর্বের ক্ষেত্রফলের থেকে 12% কম। পূর্বের ক্ষেত্রফলের 12% কম মানে হচ্ছে 88%। পূর্বের ক্ষেত্রফলের এবার 88% হলো বর্তমান ক্ষেত্রফল। পূর্বের ক্ষেত্রফলের থেকে 12% কম মানে 88% হলো বর্তমান ক্ষেত্রফল। এটা হচ্ছে আমার ATQ, মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। 0 0 0 0, এই 0 কাটা যাবে, তাহলে 880 সমান সমান 1100 মাইনাস পি। তাহলে পি সমান সমান 1100, 800, 900, 1000, 220।
এটা হচ্ছে 11p। 11p সমান সমান 220, তাহলে p সমান সমান হচ্ছে 11 দুগুণী 22, 20। p এর মান হচ্ছে আমার 20। বুঝতে পারছেন? কে কে কমেন্ট দেন। একজন কমেন্ট দিয়েছে অভিজিৎ ঘোষ 20। বোঝা গেছে? এটা হচ্ছে আমার পূর্বের ক্ষেত্রফল, এটা হচ্ছে আমার বর্তমান ক্ষেত্রফল। পূর্বের ক্ষেত্রফলের 12% কমে গেলে হয় 88%। পূর্বের ক্ষেত্রফলের 88% হলো আমার বর্তমান ক্ষেত্রফল। তাহলে পি এর মান কত? পি এর মান হলো 20। আর এই অঙ্কগুলো আমরা কিভাবে করি? এই অঙ্কগুলো আমরা এইভাবে করি, ওই যে সূত্রের মাধ্যমে করি, যে পি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এই সূত্রের মাধ্যমে করি, যেখানে বলা হয়েছে 10% বৃদ্ধি p% হ্রাস, 10% বৃদ্ধি p% হ্রাস বাই 100। জাস্ট মান বসাইছি, এক্স এর মান হচ্ছে 10 আর ওয়াই এর মান হচ্ছে -p, যেহেতু হ্রাস পাইছে। এটা সমান সমান হচ্ছে 12% হ্রাস পাবে। হ্রাস মানে কি? মাইনাস। এটা সমান সমান হচ্ছে 12% হ্রাস পাবে। তাহলে এই শূন্য কাটা যায়, এই 10 যদি এদিকে আসে -10 মানে হচ্ছে -22। এখানে আমি যদি 10 কমন নেই, 10p আর 1p মানে -11p সমান সমান 22। তাহলে মাইনাস মাইনাস কাটা যায়, 11 দিয়ে 22কে কাটলে 2, p সমান সমান 10 গুণ 2 সমান সমান 20। এটা তো কালকের ক্লাসে দেখাইছি যে সূত্রের মাধ্যমে কিভাবে হয়। আজকে দেখালাম যে এই সূত্রের ব্যাখ্যাটা কিভাবে আসে। দুইটা অনুসিদ্ধান্তের মাধ্যমে, এই যে একটা অনুসিদ্ধান্ত এবং এই যে একটা অনুসিদ্ধান্ত, এই দুইটা অনুসিদ্ধান্তের মাধ্যমে আমি দেখিয়ে দিলাম যে আসলে এই সূত্রটা কিভাবে হয়। আশা করি এবার ক্লিয়ার। অভিজিৎ বলছে 20%, আলফাজ বলছে 20%, সাইমা বলছে 20%। কঠিন ম্যাথ শেষ, সহজ ম্যাথ, এটার অ্যান্সার দেন। সময় দেব মাত্র 30 সেকেন্ড। অভিজিৎ অ্যান্সার দিচ্ছে 49 পাই। এত দ্রুত কমেন্ট দিলে হবে? আমাকে একটু রেস্ট দেবেন না? কোনো বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার। খেয়াল করেন, কোনো বৃত্তের ব্যাস হচ্ছে আমার 14 সেন্টিমিটার। এই ব্যাসটা হচ্ছে আমার 14 সেন্টিমিটার। বৃত্তটির অন্তর্লিখিত বৃহত্তম বর্গ, এই বৃত্তের মধ্যে আমি যদি বৃহত্তম বর্গ অঙ্কন করি তবে এই বর্গের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে এটা হলো আমার বৃত্তের ব্যাস। যেটা বৃত্তের ব্যাস সেটা হলো আমার বর্গের কর্ণ। যেটা বৃত্তের ব্যাস সেটা হলো বর্গের কর্ণ। তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত? বর্গের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু d1 ইন্টু d2, মানে কর্ণ দুইটির গুণফল। তাহলে হাফ ইন্টু 14 ইন্টু 14, 7 7 14 98 নাকি? অমিত, আলফাজ, নজরুল, অভিজিৎ 98
49 পাই কেন ছিল? অ্যান্সার দেন। সময় হচ্ছে মাত্র 20 সেকেন্ড। ভয়েস ভিডিও সব ঠিক আছে না? একটু টেস্ট করে দেখি। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6। ভয়েস ভিডিও ঠিক আছে। অ্যান্সার দিছে অমিত দত্ত, অ্যান্সার দিছে 40। 10 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3 সেন্টি বিশিষ্ট একটি ইটের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। একটা ইটের পৃষ্ঠতল হচ্ছে 6টা। লুডুর গটি অথবা আমরা যে কিউবগুলো ঘুরাই, এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান থাকে, এটাকে কিউব বলে, তাই না? এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে কিউব। একটা ইট হচ্ছে একটু লম্বা থাকে, একটা ইট হচ্ছে আমার এরকম থাকে, একটু লম্বা থাকে, তাহলে ওটা হলো কিউব। আর এটাকে বলে রেক্ট্যাঙ্গুলার, RECTANGULAR, রেক্ট্যাঙ্গুলার কিউব। এটাও কিউব, তবে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কিউব। তাহলে এটা হচ্ছে ইট। ইটের কয়টা তল? মোট 6টা তল। ইটের 6টা তলের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য যদি হয় 10, প্রস্থ যদি হয় 4, আর উচ্চতা যদি হয় 3, তবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে আমার 2 × AB + BC + CA। সূত্র, এটা আসলে সূত্র না, এটা হচ্ছে এবি মানে হচ্ছে এই তলটার ক্ষেত্রফল, এই তলটার ক্ষেত্রফল আর এই তলটার ক্ষেত্রফল, দুইটা তল আছে সেম, এর জন্য টুয়াইস এবি। বিসি হচ্ছে আমার এই তলটার ক্ষেত্রফল। এইরকম তল আছে ইটের দুইটা, বিসি × 2, এসি × 2, টোটাল হচ্ছে 6টা তল। এবি তল আছে দুইটা, বিসি তল আছে দুইটা, এসি তল আছে দুইটা, এই জন্য আমরা 2 দিয়ে গুণ করি, 2 এখানে বাইরে রাখি। তাহলে ক্ষেত্রফল কত হয়? অ্যান্সার দেন। দ্রুত অ্যান্সার দেন, আমার হাতে প্রচুর গণিত আছে। 164 অমিত দত্ত অ্যান্সার দিছে, 164ই হচ্ছে অ্যান্সার। 2 × 10 × 4 + 4 × 3 + 3 × 10 সমান হয় 164। এটা হলো 40, এটা হলো 30, এটা হলো 3 × 4 = 12, 4 × 3 = 7, আর 10, 4 × 3 = 7, 70 আর 2 82, 82 × 2 12, 4 আর 3 = 7, 80, 82, 82 × 2 164। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন, এটার অ্যান্সার দেন। সময় দেব মাত্র 30 সেকেন্ড, দেখি কে কে করতে পারেন। নজরুল ইসলাম অ্যান্সার দিছে, চন্দন অ্যান্সার দিছে, আলফাজ ভাই অ্যান্সার দিছে। একজন অ্যান্সার দিন, দ্রুত অ্যান্সার দিন।
30 সেকেন্ড সময় শেষ। বলা হয়েছে এ স্কোয়ার ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল, একটা সার্কেলের মধ্যে একটা স্কোয়ার আছে অফ রেডিয়াস আর। এই সার্কেলের রেডিয়াস হচ্ছে আর। রেডিয়াস মানে কি? এটা হচ্ছে রেডিয়াস। এই সার্কেলের রেডিয়াস হচ্ছে আমার আর। দেন দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার, তাহলে স্কোয়ারের ক্ষেত্রফল কত? 3-4 জন অ্যান্সার দিছে। এটা যদি আর হয় তাহলে এটাও আমার আর, তার মানে এটা হচ্ছে টয়েস আর। টয়েস আর হচ্ছে আমার বৃত্তের ব্যাস। যেটা বৃত্তের ব্যাস সেটা হচ্ছে স্কোয়ারের কর্ণ, মানে স্কোয়ারের কর্ণ হচ্ছে আমার টয়েস আর। তবে এই স্কোয়ারের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু টয়েস আর ইন্টু টয়েস আর, মানে হাফ ইন্টু কর্ণ দুইটির গুণফল হচ্ছে স্কোয়ারের ক্ষেত্রফল। তার মানে কি? স্কোয়ার মানে হচ্ছে একটা রম্বস। রম্বসের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু কর্ণ দুইটির গুণফল। 2 দিয়ে কাটলে টয়েস আর স্কোয়ার। অভিজিৎ, অমিত, ফিরোজ, সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। নেক্সট, এ রেক্ট্যাঙ্গুলার রাগ। রাগ মানে হচ্ছে কম্বল। একটা আয়তাকার রাগ, কম্বল, কাভার্স ঢেকে ফেলে হাফ অফ এ রেক্ট্যাঙ্গুলার ফ্লোর দ্যাট ইজ 9 ফিট ওয়াইড অ্যান্ড 12 ফিট লং। খেয়াল করেন, 12 ফুট লম্বা এবং 9 ফুট প্রস্থ বিশিষ্ট একটা আয়তাকার ক্ষেত্র, যেটার মধ্যে আছে একটা কম্বল। আমি এখানে বিছাইছি একটা কম্বল, রাগ বিছালাম। সেটা কি করে? এই রেক্ট্যাঙ্গেলের অর্ধেক জায়গা ঢেকে ফেলে। এখন আপনি একটা কম্বল বিছাবেন, সেই কম্বলটা এখানে এভাবে বিছাতে পারেন মাঝ বরাবর, সেই কম্বলটা আপনি এই সাইডে বিছাতে পারেন, সেই কম্বলটা আপনি এই সাইডে, এরকম কম্বলটার সাইজ হতে পারে। যেমনই হোক, মোট কথা হলো এই কম্বলটা আপনার এই ক্ষেত্রের অর্ধেক জায়গা ঢেকে ফেলে। দ্য ডাইমেনশন অফ দ্য রাগ, এর মধ্যে যে কম্বলটা আপনি রাখছেন সেই কম্বলের ডাইমেনশন মানে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে সেম রেশিও, একই রেশিও অ্যাজ দোজ অফ দ্য ফ্লোর, এই ফ্লোরের দৈর্ঘ্য প্রস্থের রেশিও যেমন। হাউ মেনি ফিট লং ইজ দ্য রাগ, তাহলে এই কম্বলের দৈর্ঘ্য কত? খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসছে, খেয়াল করেন। তো আমি এখানে একটা কম্বল বিছাবো, মনে করেন যে আমি ঠিক এই জায়গায় একটা এরকম একটা কম্বল বিছালাম, এটা হচ্ছে আমার কম্বল। কম্বলের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হবে 12:9, অর্থাৎ এই কম্বলের দৈর্ঘ্য যদি 12 হয়, প্রস্থ হবে 9, অনুপাত। তার মানে দৈর্ঘ্য যদি 12x হয়, তবে এই কম্বলের প্রস্থ হবে আমার 9x। আয়তাক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 12:9, 12 এবং 9। আয়তাক্ষেত্রের যেমন দৈর্ঘ্য প্রস্থ, এই কম্বলের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত রেশিও ঠিক তেমন, অর্থাৎ কম্বলের দৈর্ঘ্য যদি হয় 12, কম্বলের প্রস্থ হবে 9। তাহলে আমরা ধরি কম্বলের দৈর্ঘ্য হচ্ছে 12x আর প্রস্থ হচ্ছে 9x, তাহলে কম্বলের ক্ষেত্র হচ্ছে 9 12 108, 108x²। কম্বলের ক্ষেত্রফল হচ্ছে 100x²। আবার বলছে এই কম্বলটা এই আয়তাক্ষেত্রের অর্ধেক জায়গা ঢেকে রাখে। অর্ধেক জায়গা মানে হচ্ছে 6 9 54, 54 স্কোয়ার মিটার ঢেকে রাখে। এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তাকার ক্ষেত্রফল হচ্ছে 9 × 12 108, তাহলে অর্ধেক হচ্ছে আমার 54। এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 108 বর্গমিটার।
কম্বলটা হচ্ছে তার অর্ধেক জায়গা ঢেকে রাখছে, মানে 108-এর অর্ধেক 54 মিটার জায়গা ঢেকে রাখছে। 54 দিয়ে এটাকে কাটলে হয় 2, তার মানে এক্স স্কোয়ার সমান সমান 1/2, তার মানে এক্স সমান সমান 1/√2। বলা হয়েছে এই কম্বলের দৈর্ঘ্য কত? কম্বলের দৈর্ঘ্য হচ্ছে আমার 12x, এক্স সমান সমান 1/√2, তাহলে 12x সমান সমান 12 ইন্টু 1/√2। আমাকে কি বের করতে বলছে? কম্বলের দৈর্ঘ্য। কম্বলের দৈর্ঘ্য কত? 12x। তাহলে 12x সমান সমান হচ্ছে এক্সকে 12 দিয়ে গুণ করছি, এদিকে 1/√2কে 12 দিয়ে গুণ করছি। 12কে আমরা লিখতে পারি 2 গুণ 6 ইন্টু 1/√2। √2কে আমরা লিখতে পারি √2 ইন্টু √2 ইন্টু 6 1/√2। এই 2কে আমরা লিখতে পারি √2 গুণ √2। তাহলে √2 কাটা যায় 6, √2 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। SD চন্দন কুমার অ্যান্সার দিছে 6√2 অ্যান্সার। আলফাজ ভাই অ্যান্সার দিছে 6√2। নজরুল ইসলাম অ্যান্সার দিছে 6√2। নেক্সট, এটা হচ্ছে পূবালী ব্যাংকের ক্যাশে আসছে। পূবালী ব্যাংকের ক্যাশে আসছে 14 সালে। দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার ইজ 4√2। একটা স্কোয়ার আছে যার ডায়াগোনাল হচ্ছে আমার 4√2। দ্য ডায়াগোনাল অফ অ্যানাদার স্কোয়ার, অন্য একটা স্কোয়ার আছে যার ডায়াগোনাল হচ্ছে হুজ এরিয়া ইজ ডাবল দ্য ডায়াগোনাল অফ অ্যানাদার স্কোয়ার। অন্য একটা স্কোয়ারের ডায়াগোনাল হলো হুজ এরিয়া ইজ ডাবল দ্যাট অফ দ্য ফার্স্ট স্কোয়ার। প্রথম স্কোয়ারের এরিয়া ক্ষেত্রফল যা, এটার ক্ষেত্রফল হচ্ছে তার দ্বিগুণ। এটার ক্ষেত্রফল যা, এটার ক্ষেত্রফল হচ্ছে তার দ্বিগুণ। এটার ক্ষেত্রফলের দ্বিগুণ হচ্ছে এইটার ক্ষেত্রফল। তাহলে এইটার কর্ণ কত? কর্ণের মান বের করতে বলছে। এই স্কোয়ারের কর্ণ কত? 4√2। তাহলে এই স্কোয়ারের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু 4√2 ইন্টু 4√2। √2 আর √2 গুণ করলে 2 হয়, 2 কাটা যায়, 4 4 16। এই স্কোয়ারের কর্ণ হচ্ছে আমার 4√2, তার মানে এই স্কোয়ারের ক্ষেত্রফল হচ্ছে আমার 16। এই স্কোয়ারের ক্ষেত্রফল হচ্ছে আমার 16। এই স্কোয়ারের ক্ষেত্রফল যদি 16 হয়, তবে এই স্কোয়ারের ক্ষেত্রফল হচ্ছে আমার দ্বিগুণ, মানে 32। এই স্কোয়ারের ক্ষেত্রফল হচ্ছে 32। এটা স্কোয়ার। এই স্কোয়ারের ক্ষেত্রফল যদি 32 হয়, তবে এই স্কোয়ারের কর্ণ কত? এই স্কোয়ারের ক্ষেত্রফল কত? 32। তাহলে কর্ণ কত? আমরা জানি এই স্কোয়ারের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু d1 ইন্টু d2 সমান সমান 32। হাফ ইন্টু কর্ণ দুইটির গুণফল সমান সমান হলো 32। এই স্কোয়ারের কর্ণ দুইটি সমান, মানে d1 আর d2 সমান। যদি এটা আমরা d ধরি, এটা আমরা d ধরতে পারি, সমান দুইটা কর্ণ। তার মানে d স্কোয়ার সমান সমান 32 দুগুণী 64, d সমান সমান হচ্ছে আমার 8। এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে 32, তাহলে এই বর্গের কর্ণ হলো আমার 8। দ্রুত অ্যান্সার দেন।
অভিজিৎ ভুল হচ্ছে কেন? আগের অ্যান্সারটাও ভুল দিছেন ভাইয়া। ফিরোজ 8। এখানে একটা বর্গক্ষেত্র আছে, এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে 32। এই বর্গের ক্ষেত্রফল যদি 32 হয় তবে এই বর্গের বাহু হচ্ছে 32 রুট। বাহুর স্কোয়ার করলে ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে রুট করলে বাহু। এই বর্গের ক্ষেত্রফল 32, তাহলে বাহু হচ্ছে 32-এর রুট ওভার। বাহু যদি 32-এর রুট ওভার হয় তবে কর্ণ কত? বাহুকে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়। তাহলে 32-এর রুট, সেটাকে আমি যদি আবার √2 দিয়ে গুণ করি তবে কর্ণ পাওয়া যায়। 32কে লিখতে পারি 4 × 8। 8 মানে হচ্ছে 2 × 2 × 2 × √2। 32কে আমি এটা লিখতে পারি। 4-এর রুট করলে খেয়াল করেন, 4-এর রুট করলে 2, 2টা 2-এর রুট করলে হচ্ছে 2, একটা 2 থেকে যাচ্ছে, এই যে রুট, এই যে √2, এই যে √2। 4-এর রুট করলে 2, 2টা 2-এর রুট করলে একটা 2, এই 2-এর রুট করলে √2, এই √2, এই যে √2। তাহলে 2 × 2, 2টা √2 মানে একটা √2, একটা 2, এগুলো গুণ করলে হয় 8। তাহলে বর্গের ক্ষেত্রফল যদি 32 হয় সেই বর্গের কর্ণ হবে আমার 8। বোঝা গেছে? ফিরোজ, চন্দন, নজরুল, সাইমা, সৌমেন, আলফেজ, অভিজিৎ, ধন্যবাদ সবাইকে। নেক্সট, এটা কিন্তু পূবালী ব্যাংকের ক্যাশে আসছে 14 সালে। আমি যত অঙ্ক করাচ্ছি সব কোনো না কোনো চাকরি পরীক্ষা আসছে এবং বারবার আসছে। কারণ যত বই আছে মার্কেটে ভালো মন্দ, আমার পুরানো যত বই আছে, আমার পুরানো যত শিট আছে, আমার প্রচুর শিট আছে, সেই 2011-12 সালের কপি খাতা সেগুলো এখনও আছে, শিট আছে। আর ইউটিউব চ্যানেল আছে ভালো ভালো কয়টা, আর ইন্ডিয়ান যত ওয়েবসাইট আছে, যেসব ওয়েবসাইট থেকেই বর্তমানে এই ম্যাথগুলো কপি করে নেওয়া হয় বাংলাদেশের বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে। বিশেষ করে ওই যে ঢাকা ভার্সিটির বিভিন্ন অনুষদ নেয়, বিবিএ নেয়, প্রাইভেট ব্যাঙ্কগুলো নেয়, সেখান থেকে সরকারি ব্যাঙ্কগুলো আমরা নিয়ে নেই। সব ঘেটেই আমার এই শিটগুলো এখন আমি নতুন করে তৈরি করতেছি, যেখানে কোনো কিছুই বাদ যাবে না, সবই থাকবে, সব। ব্যাংক বিসিএস এর জন্য যা দরকার সব থাকবে, একটা বিন্দুমাত্র জিনিস বাদ যাবে না। ইন স্কোয়ার এবিডিসি খেয়াল করেন, ইন স্কোয়ার এ বি ডি সি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এসি বাই এডি? খেয়াল করেন, এসি ইন্টু এডি বাই এবি ইন্টু ডিসি বাই এবি ইন্টু ডিসি, এটার মান কত? পূবালী ব্যাংকের ক্যাশে আসছে 19-এ। প্রথমে বলছে এসি ইন্টু এডি, এসি ইন্টু এডি ডিভাইডেড বাই এবি ইন্টু ডিসি, এবি ইন্টু ডিসি, এবি ইন্টু ডিসি, এবি কই? এবি ইন্টু ডিসি। তাহলে খেয়াল করেন, এসি কই? এই যে। এবি কই? এই যে। যেহেতু এটা একটা স্কোয়ার, তার মানে এবি আর এসি সমান, এবি আর এসি সমান, বাদ যাবে। তাহলে আমার থাকতেছে এডি বাই ডিসি, এডি বাই ডিসি, এডি বাই ডিসি, এডি বাই ডিসি। এডি মানে কর্ণ, ডিসি মানে বাহু। আমরা নিচের ডিসিকে ডিসি রাখলাম, বাহু, এটা হলো কর্ণ। বাহু যদি হয় ডিসি, বাহুকে √2 দিয়ে গুণ করলে কর্ণ পাওয়া যায়। উপরে আমরা লিখতে পারি, উপরে আমরা লিখতে পারি √2 ডিসি। নিচের ডিসি, এই যে ডিসি রাখলাম,
উপরের এডি হলো কর্ণ। আমরা জানি ডিসি যদি বাহু হয়, এই বাহুকে √2 দিয়ে গুণ করলে কর্ণ হয়ে যায়। তার মানে এডিকে আমরা লিখতে পারি ডিসি এর সাথে √2 দিয়ে গুণ করলে এডি মানেই হচ্ছে বাহু এর সাথে √2 গুণ। ডিসি ডিসি কাটা যায়, √2 হচ্ছে অ্যান্সার। ফিরোজ ভাই অ্যান্সার দিছে, ধন্যবাদ। আলফাজ ভাই অ্যান্সার দিছে, ধন্যবাদ। অমিত দত্ত অ্যান্সার দিছে পাইয়ে। বলা হয়েছে 4a ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল, খেয়াল করেন 4a ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল, 4a হচ্ছে ব্যাস, 4a ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল, 4a ভূমি বিশিষ্ট আয়ত, 4a ভূমি বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এটার ক্ষেত্রফল সমান। আয়তক্ষেত্রের উচ্চতা কত? এই আয়তক্ষেত্রের উচ্চতা h এর মান কত? এটার ক্ষেত্রফল হচ্ছে আমার 4ah, এটার ক্ষেত্রফল হচ্ছে আমার ব্যাস যদি হয় 4a, ব্যাসার্ধ হয় আমার টুয়াইজে, এটার ক্ষেত্রফল হচ্ছে আমার পাই আর স্কোয়ার, মানে টুয়াইজে এর স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 4ah সমান সমান পাই 4a স্কোয়ার। 4 কাটা যাবে, 4 কাটা যাবে, এ দিয়ে স্কোয়ারকে কাটলে হয় এ, তার মানে h সমান সমান পাই এ। এটা হলো অ্যান্সার। আলফাজ, অভি, ফিরোজ, অমিত, ধন্যবাদ সবাইকে। ABCD স্কোয়ার, খেয়াল করেন ABCD is a square and one of its side AB
one of its side AB is also a chord of a circle. AB হচ্ছে একটা সার্কেলের কর্ড। এখানে এরকম একটা সার্কেল আছে, এই সার্কেলের একটা কর্ড মানে হচ্ছে জ্যা। অ্যাজ শোন ইন দ্য ফিগার, ফিগারে ঠিক যেমনটি দেখাচ্ছে, ফিগারটা ছিল ঠিক এইরকম, এটা ছিল এইরকম, এটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 3, এখানে আছে সমকোণ, ঠিক এইরকম একটা ফিগার আছে। এটা হচ্ছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার, তবে এই স্কোয়ারের ক্ষেত্রফল কত, সরি স্কোয়ারের ক্ষেত্রফল কত। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডিতে আসছে 15 সালে রিটেনে। তাহলে বলেন এটা যদি 3 হয়, এটা যদি 3 হয় আর এটা যদি সমকোণ হয়, তবে এবি এর মান কত? সমকোণী ত্রিভুজের ক্ষেত্র অনুযায়ী আমরা দেখতে পারি এবি এর মান হচ্ছে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার তার রুট, তাই না? এইটা একটা সমকোণী ত্রিভুজ, এটার মান 3, এটার মান 3, তাহলে অতিভুজ হবে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার তার রুট, তার মানে 3 3 9, 3 3 9, 18 তার রুট। তাহলে এবি এর মান হলো 18 তার রুট। বলা হয়েছে যে স্কোয়ারের ক্ষেত্রফল কত? স্কোয়ারের ক্ষেত্রফল কত? স্কোয়ারের ক্ষেত্রফল হচ্ছে এই স্কোয়ারের এক বাহু যদি এবি হয়, ক্ষেত্রফল হচ্ছে এবি এর স্কোয়ার। এই স্কোয়ারের একটা বাহু যদি হয় এবি, তবে ক্ষেত্রফল হবে এবি এর স্কোয়ার। এবি এর স্কোয়ার মানে হচ্ছে এবি এর স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল, তার মানে এবি এর মান কত? 18 রুট তার স্কোয়ার, মানে হচ্ছে 18। তাহলে এটার ক্ষেত্রফল হবে আমার 18। এটা যদি 3 হয়, এটা যদি 3 হয়, এবি এর মান হচ্ছে আমার, খেয়াল করুন, এবি এর মান হচ্ছে আমার রুট 18, এবি এর মান হচ্ছে আমার রুট 18। তাহলে ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল কি? এটার ক্ষেত্রফল হচ্ছে যে কোনো এক বাহু এর স্কোয়ার, এবি এর স্কোয়ার। তাহলে এবি মানে হচ্ছে রুট 18 তার স্কোয়ার, মানে 18। তাহলে এটার ক্ষেত্রফল হবে আমার 18। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে এডিতে আসছে 15 সালে রিটেনে আসছে। আলফাজ, ফিরোজ, অভিজিৎ সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। আলফাজ ভাই, অভিজিৎ ভাই, ফিরোজ ভাই। ঢাকা ব্যাংকে ম্যানেজমেন্টে এমনি আসছে, প্রাইভেট এখন যত ব্যাংক আছে, প্রাইভেট ব্যাংকের স্যালারি স্ট্রাকচার অনেক ভালো এবং ভালো জব সিকিউরিটি আছে। আপনারা ট্রাই করেন, প্রাইভেট ব্যাংকে যেতে পারেন। A rectangular cover of a rectangular floor is 9 feet and 12 feet wide, and the conservative carpet is the same ratio of the same ratio floor. What is the length of the carpet? এইটা হচ্ছে সেম ম্যাথ অ্যাজ এইটা, এই যে 9 ফিট 12 ফিট, সেম ম্যাথ আমি 2বার নিয়েছি ভুলে ভুলে, যেহেতু অনেক আগের শীট থেকে নিয়েছি, 2 জায়গা থেকে নিয়েছি, 2বার নেওয়া হয়েছে। 9 ফিট 12 ফিট, সেম ম্যাথ 2বার কপি করেছি। এটা অবশ্য ঢাকা ব্যাংকে আসছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারে। জনতা ব্যাংকে আসছে রুরাল ক্রেডিটে 17। অনেক অ্যান্সার দিছে, ফিরোজ ভাই, অভিজিৎ ভাই, আলফাজ ভাই, সাইমা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কি বলা হয়েছে খেয়াল করেন, বলা হয়েছে এখানে এ টেবিল ইজ 3 times as long as its wide। একটা টেবিল আছে, একটা টেবিল আছে যার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য যদি x হয়, প্রস্থ হচ্ছে আমার, সরি, প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য হবে thrice x। ইফ ইট ওয়ার 5 feet শর্টার, এটা যদি 5 ফিট ছোট করা হয় টেবিলটাকে,
মানে টেবিলের দৈর্ঘ্য হবে থ্রাইস এক্স মাইনাস 5 ফিট ওয়াইডার। ওয়াইড যেটা আছে সেটাকে যদি 5 ফিট বাড়ানো হয়, অর্থাৎ এক্স, এটা যদি হয় আমার এক্স প্লাস 5, তবে ইট উড বি এ স্কোয়ার, এটা একটা স্কোয়ার হয়ে যাবে, এটা একটা স্কোয়ার হয়ে যাবে। একটা টেবিল আছে যার প্রস্থ এক্স, দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ থ্রাইস এক্স। দৈর্ঘ্য যদি 5 মিটার কমানো হয়, প্রস্থ যদি 5 মিটার বাড়ানো হয়, তবে এটা একটা স্কোয়ার হয়ে যাবে। স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যাবে, মানে এক্স প্লাস 5 সমান সমান থ্রাইস এক্স মাইনাস 5 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টুয়াইস এক্স সমান সমান 10, এক্স সমান সমান 5। হাউ মাচ ইজ দ্য এরিয়া অফ দ্য টেবিল? তাহলে এই টেবিলের এরিয়া, ক্ষেত্রফল কত? এক্সের মান 5, এটা হলো 15, এটা হলো 5, 5 15 75। জনতা ব্যাংকে আরসিতে মানে অফিসারে আসছে 17 সালে। তাহলে 75 হচ্ছে অ্যান্সার। ফিরোজ আলফাজ, ধন্যবাদ। সিজিডিএফ এর অডিটরে আসছে এই অঙ্কটা। এই অঙ্কটা কিছুক্ষণ আগে করাইছি, এটা ভুলে ভুলে আবার নিয়েছি, 2বার নিয়েছি, কারণ এই শীটটা আমি অনেক আগে তৈরি করছিলাম। কাল পরশু আবার যখন রিভিশন দিতে গেছি তখন নতুন কিছু অঙ্ক ঢুকাইছি, একেবারে সাম্প্রতিক যে সেখানে এই 2টা ম্যাথ 2বার রিপিট হয়ে গেছে। কি বলছে খেয়াল করেন, বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসের আসছে 17 সালে রিটেনে। দেখেন সব কিন্তু রিটেন ম্যাথ করাচ্ছি, কিন্তু একবার এমসিকিউতে। দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গল ইজ 1200 স্কোয়ার মিটার। একটা আয়তক্ষেত্র আছে যার ভিতরের ক্ষেত্রফল হচ্ছে আমার 1200 স্কোয়ার মিটার। ইফ দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গল রিডিউসড বাই 10 মিটার, এই স্কোয়ারের লেন্থ, দৈর্ঘ্য যদি আমি 10 মিটার কমাই, এটা হচ্ছে স্কোয়ার, তার মানে দৈর্ঘ্য এক্স হলে প্রস্থ এক্স হবে। একটা স্কোয়ার আছে যার ক্ষেত্রফল হচ্ছে 1200, তাহলে স্কোয়ারের দৈর্ঘ্য এক্স হলে প্রস্থ হবে এক্স। দৈর্ঘ্য যদি আমি 10 মিটার কমাই, মানে দৈর্ঘ্য যদি আমি এক্স মাইনাস 10 করি, ইট বিকামস এ, কি বলছে, এটা ছিল হচ্ছে রেক্ট্যাঙ্গল, ভুল হয়েছে। একটা রেক্ট্যাঙ্গল আছে যার ক্ষেত্রফল হচ্ছে আমার 1200 মিটার। এটা হচ্ছে আমার একটা রেক্ট্যাঙ্গল, এখানে স্কোয়ারের কথা বলে নাই, বলছে 1200 স্কোয়ার মিটার। এখানে স্কোয়ারের কথা বলে নাই, বলছে স্কোয়ার মিটার, মানে এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেলের কথা বলছে। একটা রেক্ট্যাঙ্গল আছে যার ক্ষেত্রফল হচ্ছে 1200 স্কোয়ার মিটার। ইফ দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গল, এই রেক্ট্যাঙ্গল, রেক্ট্যাঙ্গল মানে কি, আয়তক্ষেত্র। তাহলে আমরা একটু বোঝার সুবিধার্থে তো আয়তক্ষেত্রের মতো করেই আঁকবো। আয়তক্ষেত্র আমরা সবসময় আয়তক্ষেত্রের মতো করে আঁকবো। এটার ক্ষেত্রফল হচ্ছে আমার 1200 স্কোয়ার মিটার। এর লেন্থ যদি আমি 10 মিটার কমাই, মানে এদিক থেকে যদি আমি 10 মিটার বাদ দিয়ে দিই, তবে এটি একটি বর্গক্ষেত্র হয়ে যাবে। তবে এটি একটি বর্গক্ষেত্র হয়ে যাবে। তাহলে এই প্রস্থটা যদি হয় এক্স, এই প্রস্থটা হবে এক্স, কারণ এটা একটা বর্গক্ষেত্র, এটা এক্স হলে এটাও এক্স হবে। এটা হচ্ছে আমার 10। ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল অফ দ্য রেক্ট্যাঙ্গেল। তাহলে এই রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনালের মান বের করতে বলছে, ডায়াগোনালের মান বের করতে বলছে। বুঝতে পারছেন, ডায়াগোনালের মান বের করতে বলছে। এটা যদি আমার 10 হয়, এটা হবে আমার এক্স, এটা হবে আমার এক্স। তাহলে এই আয়তাকার ক্ষেত্রের প্রস্থ হচ্ছে এক্স আর দৈর্ঘ্য হচ্ছে আমার এক্স প্লাস 10, তাহলে ক্ষেত্রফল হবে
এক্স ইন্টু এক্স প্লাস 10 সমান সমান 1200। এই আয়তাকার ক্ষেত্রে প্রস্থ হচ্ছে এক্স, দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 10, তাহলে ক্ষেত্রফল হবে এক্স ইন্টু এক্স প্লাস 10 সমান সমান হচ্ছে 1200। এটা মিডল টার্ম করলে এক্স ইকুয়াল টু পাই আমরা 30, মানে এটা লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 1200 সমান সমান হচ্ছে 0। এই 1200 হচ্ছে 30 আর 3 4 12, 30 আর 40, মানে এখান থেকে মিডল টার্ম করলে এক্স সমান সমান পাবো 30। তাহলে প্রস্থ হলো আমার 30 আর দৈর্ঘ্য হলো আমার 30 প্লাস 10 মানে 40। প্রস্থ যদি 30 হয় আর দৈর্ঘ্য যদি 40 হয় তবে এর কর্ণ হবে আমার 50, কারণ এটা হচ্ছে 30, এটা হচ্ছে 40, তাহলে কর্ণ হবে আমার 50, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এটা যদি 40 হয় আর এটা যদি 30 হয় তবে কর্ণ হবে আমার 50, আর এই 50 হচ্ছে অ্যান্সার। অমিত অ্যান্সার দিছে, ফিরোজ অ্যান্সার দিছে, অভিজিৎ অ্যান্সার দিছে, আলফাজ ভাই অ্যান্সার দিছে। ধন্যবাদ সবাইকে। নেক্সট 18 নম্বর, দ্য এরিয়া অফ এ লন। দ্য এরিয়া অফ এ লন, লন মানে হচ্ছে তৃণ আচ্ছাদিত ভূমি, বাড়ির সামনে, অথবা আমরা বলতে পারি বারান্দা, অর্থাৎ লন হচ্ছে আয়তাকার একটা ক্ষেত্র। লন মানে হচ্ছে আয়তাকার একটা ক্ষেত্র। দ্য এরিয়া অফ এ লন ইজ 460 মিটার স্কোয়ার মিটার। ইফ দ্য লেন্থ ইজ 15% মোর দ্যান ইটস ব্রেথ, এর লেন্থ হচ্ছে ব্রেথের থেকে 15% বেশি, অর্থাৎ এর ব্রেথ যদি হয় 100x তবে দৈর্ঘ্য হবে 115x। বলা হয়েছে এই লনের, এই আয়তাক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের থেকে 15% বেশি, তাহলে প্রস্থ 100x হলে দৈর্ঘ্য হবে 115x। দ্য রেক্টেঙ্গুলার ফিল্ড, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ফিল্ড, তাহলে এই ফিল্ডের লেন্থ কত, মানে 115x এর মান কত। এটা দেখেন 2019 সালে কম্বাইন্ড 4 ব্যাংকে অফিসারে আসছে। দৈর্ঘ্য যদি হয় 100x, প্রস্থ যদি হয় 115x, তবে ক্ষেত্রফল হচ্ছে 115 সমান সমান 460। ক্ষেত্রফল 460, দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল। 0 0 বাদ দেন, 100x গুণ x মানে x স্কোয়ার, তাহলে এখানে থাকতেছে আমার x স্কোয়ার সমান সমান 46/1150। 2 দিয়ে কাটলে হয় 23, 2 দিয়ে কাটলে হয় 5, 23 দিয়ে 115কে কাটলে হয় 5, তার মানে 1/25। তাহলে x সমান সমান 1/5, x স্কোয়ার সমান সমান 1/25, তাহলে x সমান সমান 1/5। বলছে লেন্থের দৈর্ঘ্য কত, লেন্থ মানে 115x সমান সমান কত, তাহলে 115x সমান সমান 1/5 ইন্টু 115। এক্সকে 115 দিয়ে গুণ করছি, এদিকে 115 দিয়ে গুণ করছি, 5 23, তাহলে লেন্থ হচ্ছে 115x সমান সমান হচ্ছে 23, এই 23ই হচ্ছে অ্যান্সার। বুঝছেন কে কে, দ্রুত কমেন্ট দেন। ভয়েস ভিডিও সব ঠিক আছে না? সাইমা বলছে এটা বুঝি নাই। সাইমা খুব ভালো নোট দিচ্ছে, রেগুলার নোট দিচ্ছে। নেক্সট, এখন শেষের দিকে তো যারা একটু ভালো স্টুডেন্ট তারা এতক্ষণ আমার সাথে টিকে আছে, আর আমারও কষ্ট হয়ে যাচ্ছে, দ্রুত ছেড়ে দেই, যেগুলো আছে একটু দ্রুত দেখাই যাই। বলা হয়েছে
দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার প্লট ইজ 60% মোর দ্যান ইটস ব্রেথ। এরকম একটা রেক্টেঙ্গুলার প্লট আছে যার দৈর্ঘ্য যদি 100x হয়, প্রস্থ হবে 160x। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের থেকে 60% বেশি। এটা 100 হলে এটা 160x হবে। ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ, দ্য লেন্থ অ্যান্ড ব্রেথের মধ্যে ডিফারেন্স, লেন্থ এবং ব্রেথের মধ্যে ডিফারেন্স হচ্ছে আমার 60x। লেন্থ এবং ব্রেথ এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 160x মাইনাস 100x মানে 60x। এই লেন্থ এবং ব্রেথের মধ্যে ডিফারেন্স হচ্ছে 24 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গল? তাহলে এটার এরিয়া কত, ক্ষেত্রফল কত? 60x সমান সমান 24, x সমান সমান 24/60, x সমান সমান 24/60। তাহলে বলছে এটার ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল হচ্ছে 160 00 x স্কোয়ার, 160 00 x স্কোয়ার। এটার মান বের করতে বলা হয়েছে। তাহলে মান বের করি। এক্স স্কোয়ার সমান সমান 24 × 24 60 × 60। এক্স সমান সমান এত, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 24 দুইবার গুণ 60 দুইবার গুণ। আমাকে মান বের করতে হবে ক্ষেত্রফল, এইটার মান মানে 16000 এক্স স্কোয়ার সমান সমান কত? 160 এদিকে গুণ করছে এক্স স্কোয়ারের সাথে, ওদিকেও আমার গুণ করতে হবে। তাহলে এদিকেও আমার গুণ করতে হবে, 16000 গুণ করতে হবে ওদিকেও। কাটাকাটি করেন। 4 ছক 24, 4 ছক 24, 0 0 0 0, 4 4 16, 16 16, 2560। 4 4 16, 16 16 গুণ 16 256। আর একটা শূন্য আছে 2560, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে ক্ষেত্রফল। আবু সালে ভাই, আপনি আমার কাছে মনে হয়েছে ম্যাথে একটু দুর্বল। খুব কঠিন যে ম্যাথগুলো আছে সেগুলো করার দরকার নেই, সহজ যে ম্যাথগুলো আছে শুধুমাত্র সেই ক্লাসগুলো আপনি প্র্যাকটিস করবেন। অ্যান্সার দেন সবাই। কই অ্যান্সার দেন। 2560 অ্যান্সার। ক্লাসকে আজকে বাদ দিয়ে দেবো, এখনও আমার হাতে অনেকগুলো গণিত আছে। ফিরোজ মজুমদার অ্যান্সার দিছে, আলফাজ ভাই অ্যান্সার দিছে। টিকে থাকতে হবে শেষ পর্যন্ত। আমি যদি এতক্ষণ বোর্ডের সামনে দাঁড়ায় ক্লাস করতে পারি, আপনারা পারবেন না কেন? বাংলাদেশ ব্যাংকের এডিতে আসছে 11 সালে রিটেনে, দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গল ইজ টুয়াইস ইটস ওয়াইড। এটা যদি এক্স হয়, এটা হচ্ছে আমার টুয়াইস এক্স। লেন্থ হচ্ছে ব্রেথের দ্বিগুণ। ইফ দ্য লেন্থ ইজ ইনক্রিজড বাই 4 inches অ্যান্ড ওয়াইড ইজ ডিক্রিজড বাই 3 inches, লেন্থ যদি 4 ইঞ্চি বাড়ানো হয়, অর্থাৎ টুয়াইস এক্স প্লাস 4 করা হয়, আর ব্রেথ যদি 3 ইঞ্চি কমানো হয়, অর্থাৎ এক্স মাইনাস 3 করা হয়, তবে নিউ রেক্ট্যাঙ্গেল ইজ ফর্ম। নতুন যে রেক্ট্যাঙ্গেল হয় সেটা হলো হুজ পেরিমিটার ইজ 62। এর পেরিমিটার হলো 62, এক্স মাইনাস 3। এই যে রেক্ট্যাঙ্গল, এর পেরিমিটার মানে চারিদিকের দৈর্ঘ্য হচ্ছে 62। চারিদিকের দৈর্ঘ্য যদি 62 হয়, তবে অর্ধেকের দৈর্ঘ্য হবে আমার 31। এই দুইটার দৈর্ঘ্য হচ্ছে 31। তো এই দুইটা যোগ করলে কি হয়? থ্রাইজ এক্স মাইনাস 1। এই দুইটা যোগ করলে হয় থ্রাইজ এক্স মাইনাস 1। থ্রাইজ এক্স 1 মাইনাস মানে এই দুইটার দৈর্ঘ্য হচ্ছে 62 এর অর্ধেক 31। তাহলে থ্রাইজ এক্স সমান সমান 30, এক্স সমান সমান 10। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য অরিজিনাল রেক্ট্যাঙ্গেল? তাহলে অরিজিনাল যে রেক্ট্যাঙ্গেল ছিল তার দৈর্ঘ্য কত? এক্সের মান 10, তার মানে এটা হচ্ছে আমার 30। সৌমেন, অভিজিৎ, আলফাজ, সাইমা
অমিত দত্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। এখানে ছিল টোয়াইস, এখানে ছিল টোয়াইস এক্স, তার মানে হচ্ছে 20। আলফাজ ভাই ঠিক আছে। একটা আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 2/3, প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 2/3, মানে এটা 2 হলে এটা 3 হবে, অনুপাত। ঘরটির পরিসীমা 40 মিটার, ঘরটির পরিসীমা হচ্ছে 40 মিটার, পরিসীমা হচ্ছে 40 মিটার, তার মানে অর্ধ পরিসীমা হবে আমার 20। এই ঘরটার পরিসীমা হচ্ছে 40, তার মানে অর্ধ পরিসীমা হচ্ছে আমার 20। যেখানে বলা হয়েছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ, 3-এর 2 মানে 1.5 গুণ, মানে এটা যদি 2 হয় এটা হবে 3, তার মানে এইটা হলো এইটার 1.5 গুণ। তাহলে 20কে আমি 2টা সংখ্যায় ভাগ করব, যেখানে এইটার হবে 1.5 গুণ, তার মানে এইটা হবে আমার 8 আর এইটা হবে আমার 12, কারণ 8 আর 12 যোগ করলে 20 হয়, আবার এই 12 হচ্ছে 8-এর 1.5 গুণ, 33তম বিশেষ আসছে। তাহলে এটা যদি 8 হয়, এটা যদি 12 হয়, তাহলে এটার ক্ষেত্রফল হবে 8 12 96। সূত্রে গেলাম না, জাস্ট ব্রেন খাটিয়ে করলাম। অভিজিৎ, আলফাজ, ফিরোজ, একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, মানে এটা 2 হলে এটা 3, অনুপাত। এর ক্ষেত্রফল হচ্ছে 294, ক্ষেত্রফল হচ্ছে 294। তাহলে ক্ষেত্রফল যদি 294 হয় আর অনুপাত হবে আমার 2:3, তাহলে কি হতে পারে? আমরা 294 এর যদি লসাগু করি, 2 দিয়ে করলে 147, 3 দিয়ে করলে 3 4 12, 7 দিয়ে করলে 7 7 49, 3 7 21, 7 2 14, 21 × 14, তার মানে হচ্ছে 14 আর 21। 294 এর আমরা যদি ফ্যাক্টরগুলো বের করি, তাহলে আমরা লিখতে পারি 3 7 21 আর 7 2 14, 21 আর 14 গুণ করলে 294 হয়, যেখানে 21 14 হচ্ছে 21 হচ্ছে 14 এর 1.5 গুণ, তার মানে এটা হবে 14, এটা হবে 21, 14 এর 1.5 গুণ 21, আবার এই দুইটা গুণ করলে 294 হয়। পরিসীমা কত? এটা যদি 21 হয়, এটা যদি 14 হয়, এই দুইটা সাইডের যোগফল হচ্ছে 35, তাহলে এই 4টা সাইজের যোগফল হবে আমার 70। খাতায় কম করেন, বোর্ডের দিকে তাকান, আমি কি করাচ্ছি শুধুমাত্র সেইটা দেখেন। ফিরোজ, আলফাজ, in the figure below of the area square PQRS, PQRS is 64, এর ক্ষেত্রফল হচ্ছে 64। What is the area of the triangle QRT? তাহলে QRT বা QTR এর ক্ষেত্রফল কত? উত্তরা ব্যাংকে আসছে, 0 নয়, খেয়াল করেন। এটার ক্ষেত্রফল কত? পুরাটার ক্ষেত্রফল কত? 64, পুরাটার ক্ষেত্রফল হচ্ছে 64। তাহলে এক বাহু হচ্ছে আমার 8, এক বাহু হচ্ছে আমার 8, যদি এক বাহু 8 হয় তবে QTR এর ক্ষেত্রফল কত? QTR হচ্ছে একটা ত্রিভুজ, QTR হচ্ছে একটা ত্রিভুজ, এরকম ছিল না? QTR এটা হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হচ্ছে QR,
মানে 8 ইন্টু উচ্চতা মানে হচ্ছে 8 4 8 32। তাহলে পুরাটার ক্ষেত্রফল যদি 64 হয় তাহলে এইটার ক্ষেত্রফল হবে আমার 32। এটা হচ্ছে আমরা এই সূত্রের মাধ্যমে দেখলাম এটা ক্ষেত্রফল 32 হয়। আবার আমরা এটাও জানি যে কি জানি, সমান্তরাল দুইটি রেখার মধ্যে একই ভূমির উপর অবস্থিত সকল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। এখানে যতগুলো ত্রিভুজ আছে প্রত্যেকটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, কারণ একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত এবং একই ভূমির উপরে অবস্থিত। তাহলে এটা যদি হয় একটা স্কোয়ার, তাহলে আমি এখানে যদি একটা কি আঁকি, ট্রায়াঙ্গেল আঁকি, তবে এই ট্রায়াঙ্গেলটা একই ভূমির উপরে অবস্থিত এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল যা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল তা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল তা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল তা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল তা। পুরাটার ক্ষেত্রফল যদি 64 হয় তবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে অর্ধেক, কারণ এটা হচ্ছে কর্ণ। তার মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে আমার 32। এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমার 32 হয় তবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমার 32 হবে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমার 32 হবে, কারণ একই ভূমির উপরে অবস্থিত, সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত, এই একই ভূমির উপর অবস্থিত এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল সব সমান। A rhombus has an area 120 square meter. একটা রম্বাস আছে যার ক্ষেত্রফল হচ্ছে 120 স্কোয়ার মিটার অ্যান্ড দ্য লেন্থ অফ ওয়ান ডায়াগোনাল ইজ 10। এর যে দুইটা ডায়াগোনাল আছে, একটা ডায়াগোনাল একটা ডায়াগোনাল, যে এর যে কোনো একটা ডায়াগোনাল হচ্ছে 10। রম্বাসের ক্ষেত্রফল কি? রম্বাসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুইটির গুণফল d1 ইন্টু d2। ক্ষেত্রফল বলছে 120। এর তাহলে আমরা লিখতে পারি এর যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 10। তাহলে এটা দিয়ে 10কে কাটলে 5, 5 দিয়ে 2কে কাটলে 2, তার মানে d2 সমান সমান 12 দুগুণী 24। একটা কর্ণ যদি 10 হয় তাহলে আরেকটা কর্ণ হবে আমার 24। একটা কর্ণ যদি 10 হয় আরেকটা কর্ণ হবে 24। বলা হয়েছে ডায়াগোনাল ইজ 10 মিটার। ক্যালকুলেট দ্য পেরিমিটার অফ দ্য রম্বাস। তাহলে এই রম্বাসের পেরিমিটার কত? এই কর্ণটা যদি 10 হয় তবে এইটুকের মান হবে আমার 5। এই কর্ণটা যদি 24 হয় তবে এইটুকের মান হবে আমার 12। এটা যদি 12 হয় আর এটা যদি 5 হয়, রম্বাস মাঝখানে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা যদি 12 হয়, এটা যদি 5 হয়, তবে এই ত্রিভুজ থেকে আমরা দেখতে পাই এটা 12 এটা 5, তার মানে এটা সমকোণী ত্রিভুজ, এইটার মান হবে 13। এইটার মান যদি 13 হয় তবে এর পেরিমিটার হবে 4 13 52। ভিডিও লেসন দেওয়া আছে এরপরে। ও মাই গড, 23 কি আমি দুইবার নিলাম নাকি? 23 আমি দুইবার নিয়েছি। তাহলে যাবার সময় একটু কথা বলে যাই। 1 নম্বর, যে আমার ক্লাস গাইডলাইন মোটিভেশন যদি ভালো লাগে, আপনাদের বন্ধু যারা আছে তাদের কাছে আমার ক্লাস একটু শেয়ার ইনভাইট দিয়েন। আর অনেক কষ্ট করে ক্লাস নেই, নোট করি, সাজাই, সব কিছু আপনাদের ভালোর জন্য। সবাই একটু নোট দিয়েন। আগে জব পরে সব। দেখা হবে আগামীকাল চতুর্ভুজের উপরে 3 নম্বর ক্লাস নিয়ে। এর একটা ক্লাস তৈরি করতে, এর একটা ক্লাস সাজাতে, এর একটা ক্লাস নোট করতে, এর একটা ক্লাস টাইপ করতে, এর একটা ক্লাস এখানে দাঁড়িয়ে নিতে আমার প্রচুর কষ্ট হয়, প্রচুর পরিশ্রম হয়। তারপরে শুধুমাত্র আপনাদের জন্য নেই, ক্লাস অলরেডি প্রায় 1 ঘন্টা 50 মিনিট প্লাস।
আমার ভালো লাগবে তখনই যখন আপনারা এই ক্লাসগুলো একটু শেয়ার দেন বন্ধুদের কাছে, অনেকে দেখে আমার ক্লাস, আমার কষ্টটা সার্থক হয়। 1 2 নাম্বার আপনারা যখন নোট দেন তখন সব থেকে বেশি ভালো লাগে। যারা যত বেশি নোট দেয় তারা তত বেশি আমার প্রিয়। আমার প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে করে করে খাতায় করে করে নোট দেন, দেখেন আপনাদের ম্যাথের দক্ষতা খুব দ্রুত বেড়ে যাবে। আজ এ পর্যন্ত, শুভরাত্রি। আগে জব পরে সব। সবাই একটা স্লোগানে চলে যাই, সবাই একটু টাইপ করে যান, কষ্ট করে হলেও শেষ মুহূর্তে, আগে জব পরে সব। ধন্যবাদ দেব শেষে আলফাজ ভাইকে, সাইমাকে, তারপরে আইরা, অমিতকে, ফিরোজকে, অভিজিৎকে, যারা সেই শুরু থেকে শেষ পর্যন্ত আমার চাই, সৌমেন কীর্তনীয়কে। শুভরাত্রি। আগে জব পরে সব।